আসলে উপর তোমাদের একটা একটা প্রবলেম শিট আছে। হ্যাঁ, বেশ কিছু প্রবলেম আছে। এগুলো একটু তোমাদেরকে একটু ডিটেইল দেখাতে চাই। আর আমার ল্যাটারাল আর্ট প্রেশার আমার ২ টা লেকচারে যথেষ্ট। কাজেই আমি ট্রাশের উপর যদি আজকে তো হবেই, আর কালকে একটা হবে। আর এছাড়া যদি আরেকটা যদি লেকচার দেই শুধুমাত্র প্রবলেম নিয়ে যদি ডিসকাস করি, হ্যাঁ, তাহলে আমি তোমাদের মোটামুটি ১৫ লেকচার শেষ করবো আরকি। হ্যাঁ? এবং সেটা হয়তো আমরা নেক্সট উইকের শুক্রবার, শনিবার একটা অনলাইনে ক্লাস নিয়ে নেব। তোমার নোট দেখছো তো না? আগামীকাল আবার দিয়েছি ৩:৩০ টার সময়। হ্যাঁ, তোমরা জানছো তো নাকি? জি স্যার। হ্যাঁ, আগামীকাল কিন্তু ঠিক ৩:৩০ টার সময় আরেকটা লেকচার হবে। এবং আগামীকাল লেকচার দেওয়ার পরে আমি হয়তো প্রাইস সেলের কিছু প্রবলেম হয়তো আমি ক্লাসেও করাতে পারি। তাহলে হয়তো আমি তোমার আ আ ল্যাটারাল আর্ট প্রেশার একটা ক্লাস হয়তো আমি অনলাইনে নিতে পারি। আমার মোটামুটি মনে হয় ১৫ লেকচার লাগবে আর। হ্যাঁ, ১৫ লেকচার লাগবে আসলে। ১৪ লেকচার হবে না। তোমাদের বেশ কিছু প্রবলেম আছে, ল্যাটারাল আর্ট প্রেশারের প্রবলেম আছে, ট্রাইশেল কম্প্রেশন এর প্রবলেম আছে। কাজেই ওগুলো তোমাদের একটু ভালোমতো বুঝে নিতে হবে আরকি। কেন পরীক্ষায় এই প্রবলেম গুলি থাকবে, ওই ধরনের প্রবলেম। তোমরা যদি আগের ৩টা টার্মের প্রশ্ন দেখো, তো তুমি দেখবা যে তোমার ট্রাইশেল কম্প্রেশন এবং ল্যাটারাল আর্ট প্রেশার এর উপরে কিন্তু আ বেশ কিছু প্রবলেম থাকে। হ্যাঁ? তা আমার মনে হয় আমি শুরু করি। হ্যাঁ? ঠিক আছে? জি স্যার, শুরু করেন। তোমাদের ১১ জন আসছো। হ্যাঁ, দেখো আস্তে, আস্তে আরো আসবে হয়তো। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? জি স্যার। হুম। আমরা ট্রায়াক্সিয়াল কম্প্রেশন শুরু করছিলাম। হ্যাঁ? ট্রায়াক্সিয়াল কম্প্রেশন এ তোমার একটু রিভিউ করি। ট্রায়াক্সিয়াল কম্প্রেশন এ তোমার স্যাম্পল সাইজটা হবে তোমার সিলিন্ড্রিক্যাল স্যাম্পল। এটার হাইট হয় তোমার ডায়ামিটারের দ্বিগুণ। নরমালি তোমার ৩ ইঞ্চি হাইট হয় এবং ১.৫ ইঞ্চি ডায়ামিটার হয়। ৩ ইঞ্চি মানে হলো 76 মিলিমিটার আর ১.৫ ইঞ্চি হচ্ছে তোমার 38 মিলিমিটার। এখানে দেখবা তোমার এই তোমার উপরে স্যাম্পলের মধ্যে আমার একটা মেমব্রেন থাকে, ইমপারভিয়াস মেমব্রেন। তারপরে আমরা ও-রিং দিয়ে এটাকে টাইট করে আমরা এটাকে এনক্লোজ করি মেমব্রেনটাকে। ও-রিং দিয়ে আমরা স্যাম্পলটাকে আমরা এনক্লোজ করি উইদিন দ্য মেমব্রেন। তারপরে তোমার উপরে টপ ক্যাপ একটা পোরাসিস স্টোন, নিচে একটা পোরাসিস স্টোন। হ্যাঁ? তোমার এইজন্য তোমার হ্যাঁ, তোমার দেখো এই এই এ এটা একটা পোরাসিস স্টোন, এটা একটা পোরাসিস স্টোন। তোমার এদিকে তোমার কি আছে? এটা কি? এটা বটম ড্রেনেজ দিবে। আর এটা দিবে তোমার টপ ড্রেনেজ। এটা টপ ড্রেনেজ দিবে। হ্যাঁ, তোমার এদিক দিয়ে আমি ইচ্ছে করলে ব্যাক প্রেশার এপ্লাই করতে পারবো। আর এই স্যাম্পলটাকে তোমার প্রিপেয়ার করার পরে আমরা একটা পার্সপ্লেক্স একটা একটা আ সেল, এই যে এটা পার্সপ্লেক্স সেল। এই সেলের এই সেলটা আমরা এর উপরে রাখি এবং সেলটাকে রাখার পরে তোমার এদিক দিয়ে আমরা সেল প্রেশার দিতে পারি। এদিক দিয়ে আমরা সেল প্রেশার দেই। আর ভলিউম চেঞ্জ হবে কোন দিক দিয়ে? বটম ড্রেনেজ হবে, টপ ড্রেনেজ হবে, হ্যাঁ? আর এদিক দিয়ে আমরা সেল প্রেশার দিতে পারবো। হ্যাঁ? এবং আমি যখন এখানে যে ভালভ গুলি আছে আরকি, এখানে তোমার অ্যাকচুয়ালি এখানে কিন্তু তোমার এই ভলিউম চেঞ্জ ভালভ থাকবে। এখানে তোমার ভালভ থাকবে, এখানেও তোমার ভালভ থাকবে। তুমি যদি সেল প্রেশার দেওয়ার পরে তুমি যদি এই ভালভগুলোকে যদি ওপেন রাখো, এই ভালভগুলো যদি ওপেন রাখো, তাহলে তোমার স্যাম্পলের টপ দিয়ে এবং বটম দিয়ে তোমার ড্রেনেজ হবে এবং স্যাম্পলটা কনসিল করবে। তো একটার প্রসেস হচ্ছে তোমার শুধুমাত্র সেল প্রেশার দিয়ে কনসিল করা। আর একটা হচ্ছে তোমার সেল প্রেশার প্লাস ব্যাক প্রেশার দিয়ে কনসিল করা। তুমি যদি সেল প্রেশার দিয়ে কনসিল করো, তাহলে তুমি তুমি যদি ২০০ কেপিএ সেল প্রেশার দিয়ে কনসিল করো,
তাহলে ইনিশিয়ালি স্যাম্পলের মধ্যে কিছু পোর প্রেশার থাকবে, তারপরে তুমি যখন ড্রেনেজ ভালভ ওপেন করে দিবা, এখান থেকে আস্তে আস্তে পানি বের হয়ে যাবে এবং এট দ্য এন্ড অফ কনসোলিডেশন আফটার 24 আওয়ার্স তোমার পোর প্রেশার 0 হয়ে যাবে এবং তখন তোমার ইফেক্টিভ সেল প্রেশার হবে তোমার টোটাল সেল প্রেশার মাইনাস পোর ওয়াটার প্রেশার। তার মানে তুমি যদি 200 কেপি যদি সেল প্রেশার দাও, তাহলে এট দ্য এন্ড অফ কনসোলিডেশন তোমার ইফেক্টিভ কনসোলিডেশন প্রেশার হবে 200 মাইনাস 0, বিকজ এট দ্য এন্ড অফ কনসোলিডেশন তোমার পোর প্রেশার 0 হয়ে যাচ্ছে। আর তুমি যদি সেল প্রেশার প্লাস ব্যাক প্রেশার দিয়ে তুমি যদি কনসিডার করো, যেটা আমরা ক্লেস ফলে বেলায় করি, মানে ব্যাক প্রেশার দিয়ে কনসিডার করলে স্যাম্পলটা খুব খুব ভালো মতো ডিজলভ হয়। এখন তুমি যদি 200 কেপি যদি সেল প্রেশার দাও আর 50 কেপি যদি ব্যাক প্রেশার দাও, তো ব্যাক প্রেশার বেসিক্যালি কি? ব্যাক প্রেশার হচ্ছে বেসিক্যালি স্যাম্পলের মধ্যে একটা ইনডিউসড পোর ওয়াটার প্রেশার। তাহলে তোমার 200 মাইনাস 50, তার মানে 150 হবে তোমার ইফেক্টিভ সেল প্রেশার। এবং তুমি যখন তুমি এট দ্য এন্ড অফ কনসোলিডেশন আমরা যখন শেয়ারিং করবো, তুমি যদি শুধুমাত্র সেল প্রেশার দিয়ে তুমি যদি কনসিডার করো, তাহলে এট দ্য স্টার্ট অফ শেয়ারিং তোমার পোর প্রেশারের ভ্যালু হবে 0। আর তুমি যদি ব্যাক প্রেশার দিয়ে কনসিডার করো, এট দ্য স্টার্ট অফ শেয়ারিং তোমার পোর প্রেশার ভ্যালু হবে তোমার ব্যাক প্রেশারের সমান। হ্যাঁ, যদি তুমি আনড্রেন শেয়ার করো আর কি। আর এখানে এখানে তোমাদের দেখো এখানে যে যে বিভিন্ন আবার এখানে এটাও খেয়াল করো, তোমার এই যে এই জিনিসটা, এই যে তোমার এখানে এই এখানে তোমার এই যে এখানে তুমি দেখো, এখানে তোমার এই যে কিছু ইয়ে আছে তোমার, তাই না? এই ফিল্টার পেপার র‍্যাপ করা আছে অন দ্য সারফেস অফ দ্য স্যাম্পল। এই ফিল্টারের কাজ কি? তোমার যদি ভার্টিক্যাল ড্রেনেজ হয়, বটম ড্রেনেজ হয়, এট দ্য সেম টাইম তোমার কিন্তু রেডিয়াল ড্রেনেজও হয়। কাজে তোমার যদি ল্যাটারাল ড্রেনেজ হয় ডিউরিং কনসোলিডেশন, তখন সেই পানিটা কিন্তু তোমার ফিল্টার পেপারে আসবে। ফিল্টার পেপার থেকে তোমার উপর দিকে কিছু যাবে আর নিচের দিকে কিছু আসবে। আল্টিমেটলি এটা কোথায় যাবে? পোরাস সিস্টেমে যাবে। পোরাস সিস্টেম থেকে তোমার এখান দিয়ে তোমার যে তোমার ড্রিল হোল আছে, এবার এখান দিয়ে তোমার যে পাইপ আছে, সেই পাইপ দিয়ে তোমার স্যাম্পল থেকে বের হয়ে যাবে। কাজেই তোমার এখানে ৩ ধরনের ড্রেনেজ ফ্যাসিলিটি আছে। একটা হলো টপ ড্রেনেজ, একটা হলো বটম ড্রেনেজ, একটা হচ্ছে তোমার রেডিয়াল ড্রেনেজ। তো রেডিয়াল ড্রেনেজটা কার মাধ্যমে হবে? উইথ দ্য হেল্প অফ ফিল্টার পেপার, যেটা তুমি স্যাম্পলের সার্কামফারেন্সে তুমি সেটাকে র‍্যাপ করে দিবা আরকি। বাট আমার অনেক ক্ষেত্রে কিন্তু তোমার রেডিয়াল ড্রেনেজ আমরা হয়তো করি না। আমরা শুধু টপ ড্রেনেজ, বটম ড্রেনেজ করলেই হয়তো আমরা স্যাম্পলটাকে কনসিডার করতে পারি। বাট তুমি যদি কনসোলিডেশনকে তুমি যদি অ্যাক্সিলারেট করতে চাও, তুমি যদি তাড়াতাড়ি কনসিডার করতে চাও, তাহলে তুমি হয়তো ফিল্টার পেপারও তুমি দিতে পারো। আচ্ছা, এখানে তোমার স্যাম্পলের মধ্যে তোমার যে স্ট্রেস কন্ডিশন, হ্যাঁ, সেটা কি আসলে? হ্যাঁ, স্যাম্পল স্ট্রেস কন্ডিশন আমি বলছিলাম, তোমার তুমি যেটা সেল প্রেশার দিবে সেটা হলো সিগমা 3। সিগমা 3 তে সব জায়গাতেই সিগমা 3 কিন্তু তোমার সব জায়গাতে কিন্তু একইভাবে, হ্যাঁ, এটা হচ্ছে সিগমা 3, এটাও সিগমা 3, যখন তুমি সেল প্রেশার দিবা তখন এটাও সিগমা 3, এটাও সিগমা 3, হ্যাঁ, এদিকেও সিগমা 3, এদিকেও সিগমা 3। তারপরে আমরা কি দেই? তারপরে সেল প্রেশার দেওয়ার পরে আমরা এটাকে শেয়ার করি। মানে কম্প্রেসিভ লোড দেই। তো কম্প্রেসিভ লোড দিলে তখন তোমার এখানে আমরা কি দেই? কম্প্রেসিভ লোড দেওয়া মানে আমাদের এখানে একটা তোমার একটা কি দাও? একটা ডেল্টা সিগমা আমরা অ্যাডিশনাল ডেভিয়েটরিক লোড দেই। সেই লোড থেকে আমরা এরিয়া দিয়ে ভাগ করলে we get ডেভিয়েটরিক স্ট্রেস। সো ডেল্টা সিগমা। সো এই ডেল্টা সিগমার সাথে তোমার যখন এটার সাথে তোমার যখন সিগমা 3 তুমি যখন যোগ করবা, তখন তুমি পাবা তুমি মেজর প্রিন্সিপাল স্ট্রেস। তো সেটাই হচ্ছে তোমার সিগমা 1। সেটাই হচ্ছে তোমার আমি যদি বলি তোমার দেখো, সো কাজে এইটা হচ্ছে তোমার সিগমা 1। তো সিগমা 1 টা কার সমান হলো? তখন তুমি যখন শেয়ার করবা, তুমি তো এটাকে ডিফর্ম করবা, তো তখন সিগমা 1 টা কোন দিকে যাবে? উপরে এবং নিচে। কাজেই তোমার স্যাম্পলের মধ্যে স্ট্রেস কন্ডিশন আসলে কি হবে? তোমার অ্যালং দ্য পেরিফেরি থাকবে তোমার সিগমা 3 আর ভার্টিক্যালি থাকবে সিগমা 1 এবং সেই ভ্যালুটা কার সমান হবে? সিগমা 3 প্লাস ডেল সিগমা। তুমি যদি সেল প্রেশার তুমি যদি 100 কেপিএ দাও, ডেল সিগমা যদি 50 হয়, তাহলে তোমার ইয়ে কত হবে? তাহলে তোমার সিগমা 3 সিগমা 1 কত হবে? ডেল্টা সিগমা প্লাস সিগমা 3। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের কিন্তু যখন প্রবলেম করবা তখন কিন্তু এগুলো জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ? আর এটা মোর স্কেল আমি পরে আসি। কাজে ট্রাইশাল সেল স্ট্রেস কন্ডিশন কি? ট্রাইশাল সেল স্ট্রেস কন্ডিশন হচ্ছে তোমার প্রিন্সিপাল স্ট্রেস তোমার এখানে কাজ করে। আর এখানে তোমার এটা আমি তোমার লাস্ট ক্লাসে বলছিলাম
যেখানে স্যাম্পলটা যে কোনো প্লেনে তোমার ফেল করে, ইউপিএস প্লেনে ফেল করে, ইউনিফর্ম স্ট্রেস ডিস্ট্রিবিউশন, এখানে আমরা গুড কন্ট্রোল অফ ড্রেনেজ, গুড কন্ট্রোল অফ পোর ওয়াটার প্রেশার, গুড কন্ট্রোল অফ সেল প্রেশার এবং ভলিউম চেঞ্জ এবং পোর প্রেশার আমরা খুব খুব প্রিসাইসলি আমরা মেজার করতে পারি থ্রু আউট দ্য টেস্ট। হ্যাঁ, তুমি যখন টেস্ট করতেছো তখন তুমি ভলিউম চেঞ্জও মেজার করতে পারো এবং তুমি পোর প্রেশারও তুমি মেজার করতে পারো। আর এই তিনটা টেস্টের কথা বলছিলাম, তাই না? ইউ, সিইউ এবং সিডি। হ্যাঁ, প্রথম লেটারটা হচ্ছে কি, তুমি যখন সেল প্রেশার দিবা, তুমি যদি কনসিডার করো তাহলে হলো, যদি তুমি যদি কনসিডার না করো তাহলে আনকনসিডারেটেড। প্রথম লেটারটা, হ্যাঁ, এখানে তুমি কনসিডারেটেড, এটাও কনসিডারেটেড। আর সেকেন্ড স্টেজ কি, হ্যাঁ, আমাদের তো ট্রাইশাল টেস্টে তোমার মেজর ইয়ে হচ্ছে তোমার শেষের দুইটা, অ্যাপ্লিকেশন অফ সেল প্রেশার এবং অ্যাপ্লিকেশন অফ ডেভিটেড স্ট্রেস। তার আগে আমরা কি করি, তার আগে আমরা স্যাম্পলটাকে প্রিপেয়ার করি এবং স্যাম্পলটা আমরা স্যাচুরেট করি। স্যাম্পলটাকে স্যাচুরেট করার সময় আমরা বি ভ্যালু চেক করি। আমরা সেটা বলছিলাম, বি ভ্যালু কিভাবে চেক করি। তুমি আনব্রেন অবস্থায় তুমি যদি একটা সেল প্রেশার ইনক্রিজ করো তাহলে স্যাম্পলের মধ্যে পোর প্রেশার ইনক্রিজ করে এবং তোমার ইনক্রিজ ইন পোর প্রেশার ডিভাইড বাই ইনক্রিজ ইন সেল প্রেশার, এই যে রেশিওটা, এই রেশিওটা থেকে তুমি বি ভ্যালু বের করবা। তোমার যদি তুমি যতখানি সেল প্রেশার বাড়াচ্ছ ঠিক ততখানি যদি পোর প্রেশার বাড়ে তাহলে বি ভ্যালু ইজ 1। তুমি সেল প্রেশার বাড়ালা, মনে করে চেঞ্জ করলে তুমি 100 কেপিএ, তোমার পোর প্রেশার বাড়লো 95 কেপিএ, তাহলে বি ভ্যালু হবে 95/100। এবং আমাদের এই ট্রাইশাল টেস্টিং এর এই যে কোনো টেস্টই তুমি করো না করো, তুমি এই তিনটার মধ্যে তুমি যে কোনো টেস্টই করো না করো, হ্যাঁ, এই তিনটা টেস্টের মধ্যে তুমি যেটাই করো না কেন, তোমাকে স্যাম্পল কিন্তু তোমাকে স্যাচুরেট করে নিতে হবে। প্রিপেয়ার করে তোমাকে স্যাচুরেট করে নিতে হবে। আর তা সো ফার্স্ট স্টেপ হচ্ছে প্রিপারেশন, সেকেন্ড স্টেজ হচ্ছে তোমার স্যাচুরেশন। যখন তুমি এনশিওর করলা যে ইওর স্যাম্পল স্যাচুরেটেড, যেটা আমি কি দিয়ে মেজার করবো, সেটা আমি মেজার করবো তোমার বি ভ্যালু দিয়ে, বি ভ্যালু, হ্যাঁ, সেটা আমি মেজার করবো কি দিয়ে, বি ভ্যালু দিয়ে। এবং সেটা কি বলছিলাম, চেঞ্জ ইন পোর প্রেশার due to change in cell pressure delta UC by delta sigma 3। হ্যাঁ, এটা ছোট ছোট প্রবলেম আমি তোমাকে দেখাবো। হ্যাঁ, খুব সিম্পল প্রবলেম আছে, একটি কনসেপ্ট আছে। হ্যাঁ, তুমি আনড্রেন অবস্থায়, কিন্তু আনড্রেন অবস্থায় তুমি ইফ ইউ চেঞ্জ সেল প্রেশার দেয়ার বি চেঞ্জ ইন পোর প্রেশার। এখন দুইটা যদি সমান হয়ে যায় তাহলে বি ভ্যালু 1 হবে। কাজে এই বি ভ্যালুটা আমাদের মোটামুটি আমরা অ্যাটলিস্ট যেন 0.95 যেন হয়। যখনই আমি দেখবো যে আমার বি ভ্যালুটা 0.95 অ্যাচিভ করছে, তখনই আমি এই স্টেপটা, কোন স্টেপটা, যে একটা অ্যাপ্লিকেশন সেল প্রেশার which is the থার্ড স্টেপ, আর ফোর্থ স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেভিয়েটরিক স্ট্রেস, অ্যাপ্লিকেশন অফ ডেভিয়েটরিক স্ট্রেস। তখন আমি এডিটও করব। এখন মনে করো আমার স্যাম্পল প্রিপেয়ার হয়ে গেছে, আমার স্যাম্পল স্যাচুরেটও হয়ে গেছে। এখন আমার সেকেন্ড স্টেপ কি, থার্ড এবং ফোর্থ স্টেপ কি, আমি সেল প্রেশার অ্যাপ্লাই করব। আমি আমি এখানে তোমার কি দিব, তোমার এখানে আমি এই সেল প্রেশার অ্যাপ্লাই করব আর ডেভিডস অ্যাপ্লাই করব। কারণ সেল প্রেশার অ্যাপ্লাই করার সময় তুমি যদি এটাকে কনসিডার না করো তাহলে আনকনসিডারেটেড, যদি কনসিডার করো তাহলে কনসিডারেটেড। তারপরে তুমি যখন ফুল কনসিডার হয়ে গেল, তারপরে তুমি এখন শেয়ারিং করবা। তুমি কনসিডার না করলেও তুমি শেয়ারিং করবা, কনসিডার করার পরেও তুমি শেয়ারিং করবা। হ্যাঁ, এখন যখন তুমি শেয়ারিং করতেছো, কাজেই তোমার ডিউরিং কনসিডারেশন তোমার ড্রেনেজ ভালভ গুলো যদি ক্লোজ থাকে, ডিউরিং মানে অ্যাপ্লিকেশন অফ সেল প্রেশার, ইফ ইউর ড্রেনেজ ভালভ আর ক্লোজড, তাহলে তোমার এটা হলো আনকনসিডারেটেড। তার মানে ক্লোজ করলে তোমার স্যাম্পল থেকে পানি বের হয়ে যাবে না, কাজে ইওর স্যাম্পল ইজ আনকনসিডারেটেড। আর আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ সেল প্রেশার, তুমি যদি ড্রেনেজ ভালভ গুলি ওপেন রাখো, তাহলে তোমার ইউ আর ইউ আর কনসিডারেটিং ইওর স্যাম্পল। সো তোমার টেস্ট হবে তোমার কনসিডারেটেড। আচ্ছা, এখন তোমার হয় আনকনসিডারেটেড না হয় কনসিডারেটেড। তারপর স্টেপটা কি, আমি এটাকে শেয়ার করবো। এখন শেয়ার করার সময় আমি দুইভাবে করতে পারি। আমি ড্রেনেজ ভালভগুলোকে ক্লোজ করে শেয়ার করতে পারি, ড্রেনেজ ভালভগুলোকে ওপেন করে শেয়ার করতে পারি। আমি যদি ড্রেনেজ ভালভ যদি ক্লোজ করে শেয়ার করি, তাহলে সেটা হচ্ছে আনড্রেন শেয়ারিং, সেটা হচ্ছে আনড্রেন শেয়ারিং। আর ড্রেনেজ ভালভগুলো যদি যদি ক্লোজ করে করি তাহলে আনড্রেন শেয়ারিং। তার মানে কি, আনড্রেন শেয়ারিং এর সময় তুমি স্যাম্পল দিয়ে তুমি পানি বের হতে দিচ্ছ না। আর তুমি যদি ড্রেনেজ ভালভগুলোকে ওপেন করে তুমি যদি শেয়ার করো, তার মানে তুমি ডিউরিং শেয়ারিং তুমি ড্রেনেজ অ্যালাউ করছো, তখন সেটাকে বলা হয় ড্রেন শেয়ারিং। কাজে এখানে দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হলো তুমি কনসিডারেশন করতেছো কি করতেছো না, একটা তুমি যখন শেয়ার করতেছো তখন তুমি ড্রেনেজ ভালভগুলোকে ওপেন রাখতেছো নাকি বন্ধ রাখতেছো। যদি শেয়ারিং এর সময় ড্রেনেজ ভালভগুলো যদি বন্ধ থাকে তাহলে আনড্রেন শেয়ারিং। আর তোমার শেয়ারিং এর সময় যদি ড্রেনেজ ভালভগুলো যদি ওপেন থাকে তাহলে তোমার ড্রেন শেয়ারিং। এটাই তোমার দেখো, এটাই তোমার এখানে তোমার এখানে এটা বলা আছে, দেখো তোমার ড্রেনেজ ভালভ ওপেন
or not, নো হলে তোমার আনকনসলিডেটেড, যখন শেয়ার করছো তখনও নো, তাহলে তাহলে এটা হবে তোমার ইউ টেস্ট, তাই না? এই জিনিসগুলা আমি লাস্ট ক্লাস দেখেছিলাম তোমার, যেমন এটা এটা ইউ টেস্ট কোনটা হবে, এখান থেকে তোমার, আর এটা হলো তোমার ইউ টেস্ট। সিইউ টেস্ট কোনটা হবে, তুমি কনসোনেন্ট করছো ইয়েস, তুমি যখন শেয়ার করছো তখন নো, তাহলে এইটা হবে তোমার, এটা হবে তোমার সিইউ টেস্ট। আর তুমি সিডি কোনটা হবে, তুমি কনসোনেন্ট করছো কিন্তু তুমি যখন শেয়ার করছো তখন তোমার ড্রেনেজ ভালভ ওপেন, তাহলে তাহলে সিডি টেস্ট হবে এটা, ঠিক আছে? এবং এটাই দেখো তোমার এই টেবিলে তোমার মেনশন করা হয়েছে। দেখো যে তোমার থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, drainage valve is not allowed, drainage is not allowed, so unconsolidated, drainage is allowed, consolidated, drainage is allowed, consolidated, কাজে প্রথমটা ইউ সি সি, তারপরে এখন তুমি শেয়ারিং করতেছো, drainage valve, drainage is not allowed, so এটা তোমার undrained condition, drainage is not allowed, undrained condition, শেয়ারিংটা হচ্ছে undrained condition, drainage is allowed, তার মানে শেয়ারিংটা হচ্ছে drain condition, accordingly তোমার টেস্টগুলো হচ্ছে ইউ সিইউ এবং সিডি। এবং আমি তোমার দেখো যে এগুলা আমি হ্যাভ অলরেডি মেনশন, আমি একদম সরাসরি তোমার ইউ টেস্টে চলে যাচ্ছি। হ্যাঁ, ইউ টেস্টে চলে যাচ্ছি। দেখো যে ইউ টেস্টে তুমি সেল প্রেসার দিবা এবং দেওয়ার পরপরই তুমি এটাকে শেয়ার করবা। হ্যাঁ, তুমি যদি সেল প্রেসার তুমি তিনটা টেস্ট করতেছো, মনে করো তুমি তুমি তিনটা টেস্ট করতেছো, একটাতে তুমি সেল প্রেসার দিলা মনে করো 100 kPa দিয়ে তুমি এটাকে শেয়ার করতেছো, এবং তখন এটা যখন ফেল করলো, তখন ডেভিয়েটরিক স্ট্রেস হলো মনে করো সে সে 50 kPa, 50 kN/m²। তাহলে প্রথম স্পেসিমেনের জন্য তোমার সিগমা 1 এর ভ্যালু কত হবে? সিগমা 1 কত হবে? সিগমা 1 হবে তোমার 100 প্লাস 50, 150। তাহলে তাহলে এবং প্রথম স্পেসিমেনের জন্য তোমার পোর প্রেসার এট ফেলিউর হলে মনে করো যখন ফেল করতেছে এটা আনড্রেন, এটাও তোমাদের বলেছি আমি যে তুমি যদি আনড্রেন শেয়ারিং করো তাহলে স্যাম্পলের মধ্যে পোর প্রেসার ডেভেলপ করবে। হ্যাঁ, কেন তুমি তুমি স্যাম্পল থেকে তুমি পানি বের হতে দিচ্ছ না, স্যাম্পল থেকে পানি বের হতে চায় কিন্তু তুমি বের হতে দিচ্ছ না, তুমি তুমি এক ড্রেনেজ ভালভকে ক্লোজ করে রাখছো, সো স্যাম্পলের মধ্যে পোর প্রেসার ডেভেলপ করবে। এবং এই প্রেসারটা তোমার পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটা আমি পরে আসি। হ্যাঁ, কিন্তু এখন মনে করো এই পার্টিকুলার একটা টেস্টে মনে করো পোর প্রেসার এট ফেলিউর মনে করো তোমার হলো 25। হ্যাঁ, তাহলে এই টেস্টে তোমার সিগমা 1 এর ভ্যালু কত? 100 প্লাস 50, 150। হ্যাঁ, সিগমা 3 ভ্যালু কত? 100 মাইনাস 25, তাই না? ইফেক্টিভ স্ট্রেস সমান কত? ইফেক্টিভ স্ট্রেস যেকোনো সময় আমরা কিভাবে বের করি? ইফেক্টিভ স্ট্রেস সমান কি? টোটাল মাইনাস পোর ওয়াটার প্রেশার। হ্যাঁ, তাহলে সিগমা 3 প্রাইম কত হবে? সিগমা 3 মাইনাস পোর ওয়াটার প্রেশার। সিগমা 1 প্রাইম কত হবে? সিগমা 1 মাইনাস পোর ওয়াটার প্রেশার। কাজে সিগমা 1 প্রাইম কত হবে? 150 মাইনাস 25। এবং এই যে প্রথম সাইকেলে যেটা আঁকা হচ্ছে, তাহলে এটা মনে করো 100 আর এটা হচ্ছে 150, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 150। তাহলে তাহলে এই হচ্ছে তোমার প্রথম ট্রানসফার সাইকেল। হ্যাঁ, এখন পরেরটা মনে করো তুমি সেল প্রেসার দিলাম মনে করো এটা কত? ধরো ১০০ থেকে বাড়িয়ে মনে করো তুমি ১০০, ১০০, ১২৫ দিলা। হ্যাঁ, ধরো তুমি এটাকে ১২৫ দিলা। আমি এটা দিয়ে দেখাই। দেখো ১২৫ দিলা। এখন এই টেস্টের ক্যারেক্টারিস্টিক হচ্ছে তুমি সেল প্রেসার যতই বাড়ো না কেন, তুমি স্যাম্পলটা কিন্তু একই ডেভিয়েটিক স্ট্রেসে ফেল করবে যদি তোমার দ্য স্যাম্পল ইজ 100% স্যাচুরেটেড। তুমি যখন ১০০ থেকে যখন ১২৫ বাড়াবা, ১০০ থেকে যখন তুমি ১২৫ বাড়াবা, তখন তোমার কি হবে? তোমার পোর ওয়াটার প্রেশার ঠিক সমপরিমাণ বাড়বে। ১০০ থেকে ১২৫ মানে কত বাড়াইছো? ২৫ বাড়াইছো। কাজেই পোর প্রেশার ফেলিউর এটার জন্য কত হবে? এটার জন্য হবে তোমার, যেহেতু 25 বাড়াইছো, তাহলে এটার জন্য তোমার হবে হলো 50। হ্যাঁ, এটার জন্য হবে তোমার 50। এবং এটা কিন্তু এটাও কিন্তু একই ডেরিভেটিভ লোডেই ফেল করবে। স্যাম্পলের মধ্যে ইফেক্টিভ স্ট্রেস বাড়ে না। তুমি যদি একটা স্যাচুরেটেড স্যাম্পলের যদি আনড্রেন অবস্থায় যদি পোর প্রেসার বাড়াও, ঠিক ততখানি তুমি যদি সেল প্রেসার বাড়াও, তুমি ঠিক ততখানি তোমার পোর প্রেসার বাড়বে। ঠিক ততখানি তোমার পোর প্রেসার বাড়বে। তারপর তুমি যদি শেয়ার করো তাহলে একই লোডে ফেল করবে। কাজেই এটা যদি তোমার ১২৫ হয়, তাহলে এটা যদি ১২৫ হয়,
তাহলে এটাও তোমার কততে ফেল করবে 125 যোগ 50, তাহলে এটা তোমার ফেল করবে 175-এ। এটা তোমার ফেল করবে 175-এ এবং তোমার এটার পরপোষে অ্যাট ফেলিউর কত হবে? এটার পরপোষে অ্যাট ফেলিউর কত হবে? তুমি সেল প্রেশার কত বেশি বাড়াইছো? ১০০ থেকে ১২৫ করছো, তাহলে এটা হবে তোমার 50 এবং তখন তোমার এই যে সিগমা 3 প্রাইম এবং সিগমা 1 প্রাইম এটা কিন্তু একই থাকবে। সিগমা 3 প্রাইম এবং সিগমা 1 প্রাইম সেকেন্ড স্পেসিমেনের জন্যও একই থাকবে। তুমি চেক করে দেখো, হ্যাঁ? তুমি যদি ১২৫ থেকে তুমি যদি ৫০ বাদ দাও তাহলে ঠিক ওই ৭৫ এ হলো। আবার ঠিক এখানে তোমার ১২৫ আর এখানে তোমার আ আ তোমার আ আ তোমার এখানে তোমার ১২৫ যোগ ৫০ তাহলে 175 কাজেই 175 থেকে যদি 50 বাদ দাও তাহলে তোমার ওই ১২৫ হবে। হ্যাঁ? সে ১২৫ হবে। সো সেম ইফেক্টিভ সিস পাবা। থার্ড স্পেসিমেন মনে করো এটা মনে করো ধরো এটা ধরো আ এটা ১২৫, এটা ১৫০। ধরো এটা তোমার আ সে সে তোমার সে যে ২০০ ই বলি আরকি ধরো। তাহলে ২০০ যদি বলি তাহলে এটাও কিন্তু একই ডেভিয়েটিভ লোডই ফেল করবে। কাজে এটার জন্য কত হবে? ২৫০ এবং এটার ইউএফ কত হবে? এটার ইউএফ কত হবে? এটার ইউএফ হবে তোমার কত? এটা যেহেতু ১০০ থেকে ২০০ বাড়াইছো, ১০০ থেকে ২০০ করছো মানে কত বাড়াইছো? ১০০ বাড়াইছো। তাহলে এটা হবে ১২৫। এটার জন্য হবে তোমার ১২৫ এবং এটার সিগমা 1 কত হবে? ২০০ যোগ ৫০, ২৫০। কাজে ২৫০ থেকে ১২৫ বাদ দিলে তুমি ঠিক একই তুমি একই তুমি আ ইফেক্টিভ স্ট্রেস পাবা এট ফেইলিউর। কাজেই তোমার এখানে ৩ টা টোটাল স্ট্রেস সার্কেল পাবা এবং ৩ টা টোটাল স্ট্রেস সার্কেলের সেইম সেইম ৩ টা টোটাল স্ট্রেস সার্কেলের সেইম ডায়ামিটার হবে। ৩ টা টোটাল সার্কেলের সেইম ডায়ামিটার হবে সো দ্যাট তোমার যে এই যে লাইনটা, তোমার এই যে লাইনটা, এই লাইনটা তোমার এটা হরিজন্টাল লাইন। তার মানে তোমার এটার জন্য তোমার কি হবে? এটার জন্য তোমার এটার জন্য তোমার ফাই ইউ হবে তোমার 0, হ্যাঁ? সো ইউ টেস্টে তোমার ফাই ইউ টা হবে তোমার 0 আর এটা হচ্ছে তোমার সিইউ এবং এটা কার সমান হবে? এটা কার স এটা এই ভ্যালুটা কার সমান হবে? এই যে এই ভ্যালুটা কার সমান হবে? ডায়ামিটারের অর্ধেক, তাই না? এটা যে তাহলে এটা কার হবে? ডায়ামিটারের অর্ধেক। ডায়ামিটারের অর্ধেক ডায়ামিটার কার সমান? ডেল্টা সিগমা। হ্যাঁ, কাজেই তাহলে সিইউ টা কত হবে? ডেল্টা সিগমার অর্ধেক এবং সিইউটাকে আমরা কিন্তু আনরেন শেয়ার স্ট্রেন্থ বলি। এটাকে আমরা আনরেন শেয়ার স্ট্রেন্থ বলি। কাজেই তোমাকে যদি বলা হয় যে আনরেন শেয়ার স্ট্রেন্থ কোন টেস্ট থেকে বের করবা? তো আনরেন শেয়ার স্ট্রেন্থ কিন্তু আমরা বের করি ফ্রম ট্রায়াশিয়াল কম্প্রেশন টেস্ট থেকেও বের করি, আবার আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট থেকেও বের করি। সেটা আমি পরে যখন আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট পড়াবো তখন সেটা বলব, হ্যাঁ? কাজেই তোমার এখান থেকে তোমরা আ সিইউ সিইউ বের করতে পারবে এবং সেটাকে আমরা এখন কি বলতেছি? আনরেন শেয়ার স্ট্রেংথ এবং সেটা কার সমান হবে? সেটা হবে তোমার হাফ অফ দ্যা প্রিন্সিপাল স্ট্রেস ডিফারেন্স। এটা এই আনরেন শেয়ার স্ট্রেংথ কার সমান হবে? এই আনরেন শেয়ার স্ট্রেংথটা কার সমান হবে? This will be equals to half of the principal stress difference. এটা কার সমান হবে? Half of the principal stress difference, which is same as half of Davidic stress failure. হ্যাঁ? তার মানে Davidic stress failure যদি 50 হয়, তাহলে আনরেন শেয়ার স্ট্রেংথ হবে তোমার 25। Davidic stress failure যদি 100 হয়, তাহলে আনরেন শেয়ার স্ট্রেংথ হবে তোমার 50 এবং Davidic stress আসলে কি? Davidic stress তো Davidic stress তো আসলে কি? ডেল্টা সিগমাটা আসলে কি? ডেল্টা সিগমাটা কার সমান? ডেল্টা সিগমাটা কার সমান? ডেল্টা সিগমাটা হচ্ছে তোমার সিগমা 1 মাইনাস সিগমা 3 এবং এটাকে কি বলা হচ্ছে? দিস ইস কল্ড প্রিন্সিপাল স্ট্রেস ডিফারেন্স, মানে মেজর প্রিন্সিপাল স্ট্রেস মাইনাস মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। সো দিস ইস প্রিন্সিপাল স্ট্রেস ডিফারেন্স। কাজেই আনরেন শেয়ার স্ট্রেংথ হচ্ছে তোমার হাফ অফ দ্যা প্রিন্সিপাল স্ট্রেস ডিফারেন্স অর হাফ অফ দ্যা একই জিনিস, হ্যাঁ? ডেভিটিসের যে কথা তোমার প্রিন্সিপাল স্ট্রেস ডিফারেন্স তোমার দ্য সেম মিনিং, দে ক্যারি দ্য সেম মিনিং। এটাই তোমার এখানে দেখাইছি দেখো। এটাই তোমার দেখাইছে ৩ টা সার্কেল। হ্যাঁ, এটা মনে করো ১০০, এটা ১৫০, এটা মনে করো ২০০, এটা ২৫০, এটা মনে করো ৩০০, এটা ৩৫০, হ্যাঁ? ৩ টা সেল প্রেসার ১০০, ২০০, ৩০০ যদি করি। আর ১ম টার জন্য ইউএফ কত হবে? ২৫ যদি হয় ১ম টার জন্য, তাহলে সেকেন্ডটার জন্য হবে ১২৫ আর তৃতীয়টার জন্য হবে, তুমি যেহেতু ১০০ থেকে ৩০০ করছো তাহলে হবে ২২৫। সো কাজেই ইফেক্টিভ স্ট্রেস সার্কেল কিন্তু এখানে একটাই হবে। এখানে ইফেক্টিভ স্ট্রেস সার্কেল একটাই হবে।
দিলে only one effective stress cycle। এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন তোমার ইউ ট্রায়াসিয়াল কম্প্রেশন টেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন যে তোমার টোটাল স্ট্রেস সার্কেল 3টা হবে এবং 3টা সার্কেল সেম ডায়ামিটার হবে, এন্ড অ্যাজ সাচ তোমার 5u0 হবে এবং SU2 হবে তোমার হাফ অফ দ্য ডেভিড স্ট্রেস এট ফেলিউর, কিন্তু তোমার ইফেক্টিভ স্ট্রেস সার্কেল একই হবে, একটাই হবে 3টে স্পেসিমেনের জন্য একই ইফেক্টিভ স্ট্রেস সার্কেল হবে। কেন হবে? তুমি যতখানি সেল প্রেসার বাড়াবা ঠিক ততখানি পোর প্রেসার বাড়বে এবং অ্যাকর্ডিংলি তোমার পোর প্রেসার ফেলিউর সেকেন্ড স্পেসিমেনের জন্য যতখানি পোর প্রেসার বাড়াবা ঠিক ততখানি বাড়বে। থার্ড স্পেসিমেনের জন্য তুমি যতখানি পোর প্রেসার বাড়াবা সেকেন্ড থেকে ঠিক ততখানি বাড়বে। হ্যাঁ, আমি যদি 100 200 300 সেল প্রেসার তুমি যদি টেস্ট করো, প্রথমটা যদি পোর প্রেসার ফেলিউর যদি 25 হয় তাহলে সেকেন্ডটা হবে 125, তৃতীয়টা হবে তোমার 225। হ্যাঁ, যেটা খেয়াল করো। আর এটা হচ্ছে তোমার যে বিএস স্ট্যান্ডার্ডে তোমার এই যে বিএস 5930, হ্যাঁ, এই স্ট্যান্ডার্ডে আমাদের বিএনবিসিতেও আছে, বিএনবিসি 2020 তেও আমরা আনব্রেন শেয়ার্সের সাথে তোমার কনসিস্টেন্সিকে আমরা কোরিলেট করি। হ্যাঁ, আনব্রেন শেয়ার্স যত কম হবে তত সফট স্যাম্পল হবে, আনব্রেন শেয়ার্স যত বেশি হবে তত স্টিফ স্যাম্পল হবে। এটা একটা গাইডলাইন। তুমি একটা টেস্ট করলা, হ্যাঁ, তুমি মনে করো ডেভিড স্ট্রেস এট ফেলিউর তুমি পেলাম মনে করো সে তোমার 110, তাহলে এটা আনব্রেন শেয়ার্স কত হবে? 110/2, তাহলে 55। তাহলে এটা কিসের মধ্যে পড়লো? এটা একটা ফার্ম স্যাম্পল। তুমি একটা প্রায়শাল আনকনসিডার্ড আনব্রেন প্রায়শাল কম্প্রেশন টেস্ট করলা, তুমি ডেভিড স্ট্রেস এট ফেলিউর যখন ফেল করে তখন তোমার ডেভিড স্ট্রেস ফেলিউর তুমি পেলাম মনে করো সে 50, তাহলে ভার্স দ্য আনব্রেন শেয়ার্স 50 এর অর্ধেক which is 25। তাহলে 25 এর তোমার কোথায় পড়লো? 20 থেকে 40 এর মধ্যে ইওর স্যাম্পল ইজ সফট। হ্যাঁ, ঠিক একইভাবে তুমি একটা টেস্ট করলা, তুমি তোমার ডেল্টা সিগমা পেলা তুমি মনে করো 350, হ্যাঁ, তাহলে তোমার তার কত 175, তাহলে এটা তোমার একটা হার্ড স্যাম্পল। কাজে এটা একটা গাইডলাইন। আমরা যখনই আমরা একটা ক্লে স্যাম্পল যখন আমি ইউ ট্রায়াসিয়াল কম্প্রেশন টেস্ট করি তখন টেস্টের পর আমি বলি, আমি যখন এটা আনব্রেন শেয়ার্স জেনে গেলাম তখন আমাকে বলতে হয় যে তুমি যে স্যাম্পলটা টেস্ট করছো সেই স্যাম্পলটা কি ভেরি সফট নাকি সফট টু ফার্ম নাকি ফার্ম টু স্টিফ অর ভেরি স্টিফ অর হার্ড। তো সেটা বলার জন্য আমি এই বিএস 5930 এই টেবিলটা আমি হেল্প নেব। হ্যাঁ, এটা তোমাদের মুখস্থ করার দরকার নাই। কাজে তুমি তোমার যে টেবিলটা থাকে তাহলে তুমি বলতে পারবে যে তুমি যে স্যাম্পল টেস্ট করছো ওই স্যাম্পলের কনসিস্টেন্সিটা কেমন, এটা কি সফট স্যাম্পল নাকি ফার্ম স্যাম্পল নাকি স্টিফ স্যাম্পল নাকি ভেরি সফট স্যাম্পল। ঠিক আছে? যেটা আমরা যখন একটা রিপোর্ট লিখি, সয়েল রিপোর্ট লিখি তখন কিন্তু আমরা এই জিনিসটা আমরা মেনশন করি যে তোমার যে স্যাম্পলে যে টেস্ট করা হয়েছে এটা কনসিস্টেন্সি কি রকম। আচ্ছা, সিইউ ট্রায়াসিয়াল কম্প্রেশন টেস্ট, হ্যাঁ, এটাতে আসো। হ্যাঁ, সিইউ ট্রায়াসিয়াল কম্প্রেশন টেস্ট আমি একবার ইতে যাই, আমি যদি একটা এখানে যদি আসি, দেখো এখানে তুমি এতে দেখো যে এখানে ইউ ট্রায়াসিয়াল কম্প্রেশন তুমি খেয়াল করছো যে 3টা মোহর সার্কেলের ডায়ামিটার কিন্তু সেম, যার জন্য তোমার 5u-টা 0 হয়েছে। কারণ সিইউ ট্রায়াসিয়াল কম্প্রেশন টেস্টে কিন্তু আমরা কিন্তু সেল প্রেসার দেওয়ার পর এটাকে আমরা কনসিডার করি, তারপর এটাকে আমরা শেয়ার করি। এখন আমি যদি তিনটা সেল প্রেসার আমি যদি কনসিডার করি, তাহলে মনে করো একটা স্যাম্পল মনে করো আমি সিগমা 3 দিলাম। হ্যাঁ, এটা ভালো বোঝা। আমি শুধুমাত্র সেল প্রেসার দিয়ে আমি কনসিডার করছি মনে করো 100। হ্যাঁ, 3 মিটার স্কয়ার। তারপর এটাকে আমি শেয়ার করলাম। শেয়ার করার পরে আমি দেখলাম এটা তোমার ডেল্টা সিগমা এট ফেলিউর হলো তোমার মনে করো 50। হ্যাঁ, তাহলে এই স্যাম্পলের জন্য সিগমা 1 কত? 100 প্লাস 50। এই স্যাম্পলের জন্য সিগমা 1 কত হবে? একটাই দেখাই তোমাদের, এই স্যাম্পলের জন্য সিগমা 1 হবে 150 ডেল্টা সিগমা প্লাস সিগমা 3। তাহলে এটা হচ্ছে তোমার মনে করো এটা হচ্ছে তোমার 100 আর এটা হচ্ছে তোমার 150 ফার্স্ট স্পেসিমেনটা দেখছো, এটা হলো ফার্স্ট স্পেসিমেনের মোটরসাইকেল ইন টার্মস অফ টোটাল স্ট্রেস। আমরা কিন্তু মোটরসাইকেল রাখতে পারি দুইটা দিয়ে। আমরা সিগমা 1 এটাও বলি, দেখো আমরা সিগমা 1 সিগমা 3 দিয়েও মোটরসাইকেল রাখতে পারি,
আর আমি যদি পোর প্রেসার ফেলিউর জানি তাহলে আমি সিগমা 1 প্রাইম এবং সিগমা 3 প্রাইম দিয়েও আমি মোটরসাইকেল আঁকতে পারবো। হ্যাঁ, তাহলে সিগমা 3 প্রাইমটা কার সমান হবে? সিগমা 3 মাইনাস পোর ওয়াটার প্রেসার। সিগমা 1 প্রাইমটা কার সমান হবে? সিগমা 1 মাইনাস পোর ওয়াটার প্রেসার। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু পোর প্রেসার ফেলিউর জানতে হবে। কাজেই তুমি মোটরসাইকেল আঁকতে পারো সিগমা 1 সিগমা 3 সিগমা 1 দিয়েও আঁকতে পারো। আবার মোটরসাইকেল আঁকতে পারো তুমি সিগমা 1 প্রাইম এবং সিগমা 3 প্রাইম দিয়েও আঁকতে পারো। সিগমা 3 প্রাইম, সিগমা 1 এবং সিগমা 3 দিয়ে তুমি যদি আঁকো, তুমি যদি টোটাল স্পেস দিয়ে আঁকো, তাহলে আমরা পাই হলো আনব্রেইন শেয়ার স্টাইল প্যারামিটারস ইউ। তখন আমরা পাই সিইউ অথবা সিইউ পাই এবং ফাইউ পাই। সেটা আমরা কার জন্য পাই? ফর ওভার কনসোলিডেটেড ক্লে। ফর ওভার কনসোলিডেটেড ক্লে আমরা সিইউ ফাইউ পাই এবং সি প্রাইম ফাই প্রাইম পাই। কিন্তু তুমি যদি নরমালি কনসোলিডেটেড ক্লে যদি তুমি টেস্ট করো, তখন কিন্তু তুমি যদি টোটাল স্পেস দিয়ে আঁকো, তাহলে তুমি শুধু পাবা ফাই ইউ, তুমি কিন্তু সিইউ পাবা না, সিইউ 0 পাবা। এবং যদি ইফেক্টিভ স্পেস দিয়ে আঁকো, তাহলে তুমি সি প্রাইম কিন্তু 0 পাবা। সেটা আমি পরে দেখাচ্ছি আরেকটা ফিগারে। এবং তুমি ফাই প্রাইম পাবে। এখন দেখো যেটা যেটা বলতেছিলাম যে তুমি প্রথম স্পেসিমেন টেস্ট করলা 100 কেপিএ সেল প্রেসার দিয়ে এটাকে কনসোলিডেট করলা। এটা তো কনসোলিডেটেড আনব্রেইন টেস্ট। কনসোলিডেট করার পরে তুমি ড্রেনেজ ভালভকে ক্লোজ করে তুমি এটাকে শেয়ার করলা এবং এটা ফেল করলো কততে? যখন ফেল করে তখন ডেভিড স্টোকস ভ্যালু ইজ 50। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 150। হ্যাঁ, আমরা একটু 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 ব্রেক দিই। হ্যাঁ, জানার সময় একটু ব্রেক দিই। আচ্ছা, আচ্ছা, তোমার যেটা বলতেছিলাম যে তোমার শুনতে পাচ্ছ তো আমাকে? জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, এখন দেখো যে হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন তোমার দেখো যে প্রথম এক্সপ্রেশন করলাম আমি, সেল প্রেসার দিলাম 100, ফেল করলো ডেভিড স্পেসে 50 কেপিএ তে। তাহলে সিগমা 1 এই জিনিস কিন্তু বুঝতে হবে তোমাদের। তোমাদের তাহলে প্রবলেম করতে পারবা না। তাহলে সিগমা 1 হলো 150 সিগমা 3 প্লাস ডেল সিগমা। তাহলে এটা হলো প্রথম মোটরসাইকেল। হ্যাঁ, তোমার প্রথম মোটরসাইকেল হলো কোনটা?
সো দিস ইজ ইওর, এটা হলো তোমার প্রথম মোট সাইকেল। হ্যাঁ, এটা হলো প্রথম মোট সাইকেল। আচ্ছা, সেকেন্ডটা আমি টেস্ট করতেছি, সেল প্রেসার দিলাম মনে করো 200, ঠিক আছে? এটাকে ফুললি কনসিডার করলাম। এখন তুমি বলো যে আমি যেটাকে 200 কেবি যেটাকে আমি সেল প্রেসার দিয়ে কনসিডার করব, সেটা কি একই লোডে ফেল করবে নাকি নাকি আরো বেশি লোডে ফেল করবে? তুমি তো এটাকে কনসিডার করছো। কাজে দ্বিতীয় স্পেসিমেনটা এটা বেশি কনসিডার করবে, এটার ভয়েড রেশিও আগের স্পেসিমেন থেকে আরো কমে যাবে এট দ্য এন্ড অফ কনসলিডেশন। কাজে এটা তোমার, এটা ডেনসিটিও বেড়ে যাবে। সো এটা বেশি লোডে তোমার যখন তুমি এটাকে শেয়ার করবা তখন এটা বেশি লোডে ফেল করবে। এবং তুমি শেয়ার করছো কিভাবে? কিন্তু যখন তুমি শেয়ার করছো তখন তুমি কিন্তু রেঞ্জ ভালভ কিন্তু ক্লোজ করে শেয়ার করতেছো। কাজে সেকেন্ড স্পেসিমেনের জন্য তোমার এটা কি হবে? এটা ডায়ামিটারটা, এটা ডায়ামিটারটা, এটা ডায়ামিটারটা বড় হবে, ঠিক আছে? এটা ডায়ামিটারটা বড় হবে। আর থার্ড স্পেসিমেন মনে করো তুমি 300 কেপি সেল প্রেসারে তুমি এটাকে কনসিডার করলা, করে তুমি তারপরে তুমি রেঞ্জ ভালভ ক্লোজ করে দিলা, ক্লোজ করে দিয়ে তুমি এটাকে শেয়ার করতেছো। তখন তুমি এটা কিন্তু আরো বেশি লোডে, এটা কিন্তু তখন এটা আরো বেশি, তখন তোমার এটা আরো বেশি লোডে এটা এটা ফেল করবে। হ্যাঁ? তখন এটা আরো বেশি লোডে ফেল করবে। এটা দিস ইজ ইওর থার্ড, এটা তোমার থার্ড স্পেসিমেন। হ্যাঁ? এখন তোমার যদি ওসি ক্লিয়ার হয়, তাহলে তোমার ইউ উইল হ্যাভ অ্যান ইন্টারসেপ্ট অন শিয়ার স্ট্রেস অ্যাক্সিস। এটা হ্যাঁ, তাহলে তোমার এটা হচ্ছে এটা হলো তোমার মোটরসাইকেল, তোমার ফেল এনভেলপ, বহু কুলম্ব ফেল এনভেলপ, এটা হবে তোমার সিইউ, আর এটা স্লোপ হবে তোমার 5 সিইউ। আর ঠিক এটাই তুমি যদি কি দিয়ে আঁকো, তুমি এই ডায়াগ্রামটাই তুমি যদি সিগমা 3 প্রাইম এবং সিগমা 1 প্রাইম দিয়ে আঁকো, তখন তোমাকে কি জানতে হবে? তখন তোমাকে পোর প্রেসার ফেলিউর তোমাকে জানতে হবে। তখন তুমি যে এনভেলপটা পাবা, তখন এটাকে আমি বলবো সি প্রাইম, আর এটাকে কি বলবো? এটাকে তখন কিন্তু সিইউ বলবো না, এটা কিন্তু সিইউ বলবো না, তখন এটাকে বলবো 5 প্রাইম। এটা বুঝতে পারছো? তুমি যদি টোটাল স্ট্রেস সার্কেল দিয়ে আঁকো, তাহলে আমি পাবো সিইউ এবং 5ইউ। তুমি যদি ইফেক্টিভ স্ট্রেস সার্কেল দিয়ে তুমি যদি ফেলিউর এনভেলপ আঁকো বা মোটরসাইকেল আঁকো, তারপরে যদি ফেলিউর এনভেলপ আঁকো, তখন তুমি পাবে হলো 5 প্রাইম এবং সি প্রাইম। তাহলে এটা কার জন্য? দিস ফর ওভার কনসোলিডেটেড সয়েল, দিস ফর ওভার কনসোলিডেটেড ক্লে। হ্যাঁ, এখন তুমি দেখো যে নরমালি কনসোলিডেটেড ক্লে অথবা লুজ স্যান্ড, এদের জন্য তোমার কিরকম ইয়ে হয়? আমি সরাসরি এখানে এই ডায়াগ্রামে চলে আসি। দেখো এখানে তোমার হচ্ছে, দেখো এই তিনটা হচ্ছে তোমার, এই দেখো এই যে এখানে সলিড কোনটা? এটা হলো এটা সলিড, তাই না? এটা সলিড। তারপরে এটা সেকেন্ড স্পেসিমেনের জন্য এটা সলিড, এটা হলো সেকেন্ড স্পেসিমেন। আর এটা হলো তোমার থার্ড স্পেসিমেন। যেহেতু তুমি সেল প্রেসার আস্তে আস্তে বাড়িয়ে এটাকে কনসিডার করছো, কাজেই ডেফিনেটলি ফেলিউর তোমার যেটা বেশি সেল প্রেসার কনসিডার করবে সেটা বেশি হবে, যেটা কম সেল প্রেসার কনসিডার করবে সেটা কম হবে। যার জন্য তোমার মোটরসাইকেলের ডায়ামিটার গুলি আনইকুয়াল হবে। হ্যাঁ, তোমার ডেল্টা সিগমা, এটাই তো তোমার ডেল্টা সিগমা, তাই না? যে কোনো ডেল্টা সিগমা কোনটা? ডেল্টা সিগমাটা হচ্ছে তোমার কি? মোটরসাইকেলের ডায়ামিটার হচ্ছে ডেল্টা সিগমা, which is সিগমা 1 মাইনাস সিগমা 3, তাই না? এটা যদি এখান থেকে সিগমা 3 হয়, এটা যদি সিগমা 1 হয়, তাহলে সিগমা 1 মাইনাস সিগমা 3 হচ্ছে ডেল সিগমা। এখন তোমার যদি নরমালি কনসিডার স্যাম্পল হয়, তাহলে তোমার এই এই যে এনভেলপটা, ইফ ইউর স্যাম্পল ইজ নরমালি কনসিডারেটেড, তাহলে তোমার এই এনভেলপটা হচ্ছে তোমার, দেখো এই যে তোমার টোটাল স্ট্রেস এনভেলপ, এটা তোমার হচ্ছে তোমার 5u। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 5u এবং সিইউ 0। এখানে তোমার সিইউ ইজ 0। সি তাহলে কার জন্য 0? সিইউ 0 কার জন্য? যদি তোমার এনসি ক্লে হয় অথবা স্যান্ডের জন্য সবসময় 0। কাজে সিইউ ইজ 0 ফর এনসি ক্লে এবং লুজ স্যান্ড অ্যান্ড ডেন্স স্যান্ড। আর তোমার এই লুজ স্যান্ড এবং এনসি ক্লেতে তোমার পোর প্রেসার অ্যাট ফেলিউর তোমার সবসময় কিন্তু কি হয়? পজিটিভ হয়। এনসি ক্লে এবং লুজ স্যান্ডে পোর প্রেসার অ্যাট ফেলিউর ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে তুমি যখন সিগমা, এই যে ডটেড লাইনগুলি দেখো, এই যে ডটেড লাইনগুলি, এই যে এটা একটা ডটেড লাইন, এটা তারপরে এটা একটা,
আরটা হচ্ছে তোমার কোনটা? আরটা হচ্ছে হলো তোমার এটা। এই ৩ টা রুটের লাইন। তাহলে এগুলা কিভাবে এঁকেছি? আমি প্রত্যেকটা সিগমা 3 থেকে ইউ বাদ দিয়েছি। হ্যাঁ। তো আমার ৩ টা সিগমা 3, ৩ টা সিগমা 3 প্রাইম, ৩ টা সিগমা 1, ৩ টা সিগমা 1 প্রাইম। এখন দেখো, এখন আমাকে বলো যে যদি ইউএফ যদি পজিটিভ হয়, তাহলে এই যেটা ডটেড লাইন সেগুলো হলো ইফেক্টিভ স্ট্রেস সার্কেল, আর যেগুলো সলিড লাইন সেগুলো হচ্ছে টোটাল স্ট্রেস সার্কেল। তাহলে তোমার যদি পরপর যদি পজিটিভ হয়, তাহলে সিগমা 3 প্রাইম সিগমা 3 এর চেয়ে কম হবে, সিগমা 1 প্রাইম সিগমা 1 এর চেয়ে কম হবে। তাহলে সার্কেল কোন দিকে শিফট করবে? ডান দিকে শিফট করবে নাকি বাম দিকে শিফট করবে? বলো, তোমার পোর প্রেসার ফ্লুইড যদি পজিটিভ হয়, তাহলে ইফেক্টিভ স্ট্রেস সার্কেলগুলি কি বাম দিকে শিফট করবে নাকি ডান দিকে শিফট করবে? তার বাম দিকে শিফট। তাহলে কমে যাবে তো। তুমি তো সিগমা 3 থেকে সিগমা ইউ বাদ দিচ্ছ, কাজে সিগমা 3 প্রাইম কমে যাচ্ছে। কাজে প্রত্যেকটা ইফেক্টিভ সার্কেল তোমার তার যে করসপন্ডিং যে টোটাল স্ট্রেস সার্কেল আছে তার বাম দিকে শিফট করে যাবে। শিফট করে গেলে তুমি এখন তোমার এটা হচ্ছে তোমার ফেল এনভেলপ। তোমার এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এই লাইনটা এখন তুমি আঁকো। এই যে এই যেমন এইটা দিয়ে আঁকতেছি আমি। সো দিস ইজ ইউর 5 প্রাইম। এটা কোনটা দিয়ে আঁকলা? ইফেক্টিভ সার্কেল দিয়ে তুমি কমন ট্যানজেন্ট রাখলা। আর 5 টা টোটাল সার্কেলের জন্য কমন ট্যানজেন্ট। এবং যদি নরমালি কনসোলেট ক্লিয়ার হয়, তাহলে কিন্তু সি প্রাইমও 0 হবে, সিইউ 0 হবে। এবং শুধু 5 প্রাইম আর 5 প্রাইম পাবা। 5 প্রাইম এবং 5 পাবা। এবং 5 প্রাইমটা কিন্তু ইয়ের চেয়ে কিন্তু অনেক বেশি। এটা খেয়াল করে দেখো। এই যে 5 প্রাইম, সেটা কিন্তু 5 এর চেয়ে অনেক বেশি, এবং এটা মোটামুটি কতখানি বেশি হয়? এটা প্রায় দ্বিগুণ। হ্যাঁ। তুমি যদি একটা এনসিক্লে টেস্ট করো, তাহলে সি প্রাইম 0, সিইউ 0। 5 প্রাইম পাবে কোথা থেকে? ইফেক্টিভ স্ট্রেস সার্কেল থেকে। 5 কোথা থেকে পাবে? টোটাল স্ট্রেস সার্কেল থেকে কমন ট্যানজেন্ট। এবং তুমি দেখবা যে 5 প্রাইমটা 5 এর চেয়ে অনেক বেশি হয়। কাজে আমরা কিন্তু এই যে আমি তোমাকে যে ৩ টা স্পেসিমেনের জন্য সিগমা 3 দিয়ে দিই, ডেল্টা সিগমা দিয়ে দিই, পোর প্রেসার ফেলিউ দিয়ে দিই, তাহলে কিন্তু তুমি সিগমা 1 সিগমা 3 বের করতে পারবা। আবার সিগমা 1 প্রাইম সিগমা 3 বের করতে পারবা। তাহলে তুমি কিন্তু এই 6 টা সার্কেল তুমি কিন্তু আঁকতে পারবা। 6 টা সার্কেল তুমি কিন্তু আঁকতে পারবা। এবং টোটাল সার্কেল দিয়ে তুমি কি পাবা? 5 পাবা। আর ইফেক্টিভ সার্কেল তুমি কি পাবা? 5 প্রাইম পাবা। হ্যাঁ, আমরা যখন প্রবলেম করব তখন তুমি দেখবা এগুলা আমরা ডিসকাস করব। তাহলে এটা গেল তোমার। আর সাইন হলো তোমার সবসময় কি 0 হবে? সাইন হলো সবসময় তোমার phi সি প্রাইম ইজ 0, সিইউ ইজ 0। আর তোমার যদি ইয়ে হয়, ইফ ইট ইজ নরমালি কনসোলেট ক্লিয়ার, যেটা একটু আগে দেখাইছিলাম, দেখো একটু আগে দেখো, যে এখানে দেখাইছিলাম না নরমালি কনসোলেট ক্লিয়ার, দেখো এটা দেখাইছিলাম না? তো এটা কি? এটা হলো টোটাল স্ট্রেস সার্কেল। তো সেটা আমি আবার দেখাচ্ছি। দেখো, এটা এখানে আবার দেখাই। দেখো, এটা দেখো, এখানে দেখো এইটা কার জন্যে? এটা হচ্ছে তোমার এই যে 3 টা সার্কেল, এই একটা সলিড সার্কেল, এই একটা সলিড সার্কেল, আর এই আরেকটা সলিড সার্কেল, 3 টা সলিড সার্কেল, এগুলো হলো টোটাল স্ট্রেস সার্কেল। হ্যাঁ। তাহলে এটা দিয়ে তুমি যদি যে কমন ট্যানজেন্ট আঁকো, তাহলে সেটা হবে তোমার, সেটা তোমার কি হবে? এটা দিয়ে তুমি যদি কমন ট্যানজেন্ট আঁকো, হ্যাঁ, এটা দিয়ে তুমি যদি কমন ট্যানজেন্ট আঁকো, তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ফাই ইউ এবং সিইউ পেলাম, যেটা এর আগের সালে দেখালাম। হ্যাঁ। তাহলে সিইউ ফাই তুমি কার জন্য পাবে? ফর ওভার কনসোলেট ক্লে। ডেন স্যান্ডের জন্য না কিন্তু। ডেন স্যান্ডে কিন্তু তুমি ইয়েই পাবে। ডেন স্যান্ডের কিন্তু তুমি কিন্তু শুধু তুমি 5u পাবে এবং 5 প্রাইম পাবে। সিইউ এবং সি প্রাইম 0 হবে। আচ্ছা, এখন দেখো তোমার তোমার কি হয়? তোমার ইন কেস অফ ওসিক্লেতে অথবা ডেন্স স্যান্ডে তোমার এই ইউএফ পোর প্রেসার ফেলিউর, এটা তোমার যদি নেগেটিভ হয়, যদি হাইলি ওভার কনসোলেট ক্লে হয়, তাহলে পোর প্রেসার ফেলিউর তোমার নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ। কিন্তু তোমার যদি স্লাইটলি ওভার কনসোলেট ক্লে হয়, তাহলে কিন্তু পোর প্রেসার নেগেটিভ হয় না, কিন্তু অনেক কম হয়। নেগেটিভ হয় না, কিন্তু অনেক কম হয়। আর এটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে তুমি দেখো, নেগেটিভ যদি হয়ে যায়, তাহলে সিগমা 3 প্রাইমটা আমরা কিভাবে বের করবো? সিগমা 3 প্রাইম ইজ সিগমা 3 মাইনাস ইউএফ। তাহলে এটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাস, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। তাহলে সিগমা 3 প্রাইমটা কি সিগমা 3 প্রাইমের চেয়ে কম হবে না বেশি হবে?
হ্যাঁ বলো সিগমা 3 প্রাইমটা কি সিগমা 3 চেয়ে কম হবে না বেশি হবে? যদি ইউএফ নেগেটিভ হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কি হবে এটা? বেশি হবে। বেশি হবে। হ্যাঁ, ঠিক একইভাবে সিগমা 1 প্রাইমও স্যার বেশি হবে। ঠিক একইভাবে তোমার সিগমা 1 প্রাইমও তোমার কি হবে? সিগমা 1 প্রাইমও তোমার সিগমা 1 এর চেয়ে বেশি হবে, তাই না? সিগমা 1 এর চেয়ে বেশি হবে। এটা কেন বেশি হবে সেটা বুঝতে পারছো তো? যেহেতু পোর প্রেসার ফেলিউর ইজ নেগেটিভ। তাহলে এখন তুমি বলো, দেখো স্যার এনসাইক্লেশন নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। নেগেটিভের জন্য তোমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এজন্য বেশি বেশি হচ্ছে, তাই না? তাহলে তোমার ইফেক্টিভ স্ট্রেস সার্কেল গুলি তোমার টোটাল স্ট্রেস সার্কেলে কি ডান দিকে শিফট করবে না বাম দিকে শিফট করবে? এটা বেশি হয়ে গেলে কি তোমার তোমার ডান দিকে শিফট করবে, তাই না? কমে গেলে বাম দিকে, বেশি হলে সিগমা 3 প্রাইম আর যদি বেশি হলে ডান দিকে। ডান দিকে শিফট করবে। কাজে এই একটা আমার হলো ইফেক্টিভ স্ট্রেস সার্কেল। তারপরে দেখো এই এখানে একটা ইফেক্টিভ সার্কেল লাগছে বোধহয়। আর এখানে আরেকটা ইফেক্টিভ সার্কেল আছে। 3টা ইফেক্টিভ সার্কেল। এবং তারপরে তুমি এটা দিয়ে তুমি যদি একটা একটা কমন ট্যানজেন্ট যদি ড্র করো, ধরো তাহলে তাহলে তোমার এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই ট্যানজেন্টটা। তাহলে তাহলে এখান থেকে আমি কি পাবো? 5 প্রাইম পাবো আর সি প্রাইম পাবো। তো একটা জিনিস খেয়াল করো যে 5 প্রাইম কিন্তু 5 এর চেয়ে বেশি ফর ওসিক্লে। ফর ওসিক্লে 5 প্রাইম কিন্তু 5 এর চেয়ে বেশি, কিন্তু তোমার সি প্রাইমটা সি এর চেয়ে কম। হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। এবং ইয়েতেও কিন্তু এনসিক্লেতেও কিন্তু 5 প্রাইম 5 হচ্ছে অনেক বেশি ছিল, প্রায় দ্বিগুণ ছিল। এখানেও তোমার বেশি হবে, কিন্তু এখানে যেহেতু ওসিক্লে এখানে তোমার সিইউ সি প্রাইমে থাকবে, কিন্তু সিইউটা কিন্তু সি প্রাইমের চেয়ে বেশি। সিইউটা কিন্তু সি প্রাইমের চেয়ে বেশি, আর 5 ইউটা কিন্তু 5 প্রাইমের চেয়ে কম। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। আমি তোমাদের কিন্তু এই দুটা ফিগার কিন্তু অনেক সময় মানে তোমাদের পরীক্ষায় কিন্তু আঁকতে বলি আর কি, যে এই যে তোমার বিহেভিয়ারটা, এই যে দুটা বিহেভিয়ার দেখালাম, একটা হলো এনসিক্লে অথবা লুসেন, একটা হলো ওসিক্লে। আর যদি ডেনসেন হয় তাহলে তোমার এটা থাকবে না। যদি ডেনসেন হয় তাহলে কি হবে? একই বিহেভিয়ার হবে, প্রপোর্শনাল ফেলিউর কিন্তু নেগেটিভই হবে, কিন্তু এনভেলপগুলি কি হবে? এনভেলপগুলি কি হবে? যে ডেনসেন হয় তাহলে তাহলে এনভেলপগুলি কি হবে? এনভেলপগুলি হবে তোমার একটা হবে একদম এরকম অরিজিনে যাবে, একটা এনভেলপ হবে তোমার একটা এনভেলপ হবে তোমার এরকম। বুঝতে পারছো? কিন্তু যদি ওসিক্লে হয় তাহলে কিন্তু তোমার ইউ উইল গেট সি প্রাইম এন্ড 5 প্রাইম। এখন তুমি যদি সামারাইজ করো, তুমি যদি সি ইউ টেস্ট করো, যদি এনসি ক্লে করো, তাহলে তুমি যদি তুমি এনসি ক্লে করো তাহলে তুমি কি পাবা? তুমি সি প্রাইম 0 পাবা, সি ইউ 0 পাবা। তুমি শুধুমাত্র 5 প্রাইম পাবা এবং 5 ইউ পাবা, এবং 5 প্রাইমটা 5 ইউর প্রায় দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, তুমি যদি ওসি ক্লে করো তাহলে তুমি সি প্রাইম পাবা, সি ইউ পাবা, 5 প্রাইম পাবা, 5 ইউ পাবা। 5 প্রাইমটা 5 এর চেয়ে বড় হবে, আর সি প্রাইমটা সি এর চেয়ে ছোট হবে। তুমি যদি লুজ সাইন করো, তুমি সি প্রাইম 0, সি ইউ 0, ওখানে সি ইজ অলওয়েজ 0। তুমি শুধুমাত্র কি পাবা? 5 প্রাইম এবং 5 ইউ, সরি, তুমি শুধু পাবা 5 প্রাইম লুজ স্যান্ডে। আবার ডেন্স স্যান্ডও তুমি তুমি যদি টেস্ট করো, তুমি সি প্রাইমও 0 পাবা, সি ইউ 0 পাবা, তুমি শুধু মাত্র 5 প্রাইম পাবা। এবং ডেন্স স্যান্ডে 5 প্রাইমটা লুজ স্যান্ডে 5 প্রাইমের চেয়ে বেশি হবে। কাজে আমরা ফেলিউর এনভেলপের, আমরা যে কোনো সয়েলের ফেলিউর এনভেলপ থেকে বলতে পারবো, ফেলিউর এনভেলপের থেকে আমি বলতে পারবো যে এটা কি ওসি ক্লে নাকি এনসি ক্লে। যদি ক্লে টেস্ট করো, এনভেলপটা যদি তুমি যদি অরিজিন দিয়ে চলে যায় তাহলে এটা এনসি ক্লে। আর তুমি যদি ক্লে টেস্ট করো এবং ফেলিউর এনভেলপটা যদি একটা ইন্টারসেপ্ট হয় তাহলে তোমার সেটা ওসি ক্লে। ঠিক একইভাবে তোমার যদি স্যান্ড হয় তাহলে তোমার সবসময় তোমার এটা এনভেলপটা ফেলিউর এনভেলপটা তোমার মোহর কুলম ফেলিউর এনভেলপটা তোমার সবসময় কি দিয়ে যাবে? অরিজিন দিয়ে যাবে। দেখো তোমাদের কিন্তু অনেক সময় নিয়ে, তোমাকে এটা কি রেকর্ড করতেছো তো নাকি? হ্যাঁ, তোমাকে এটাকে রেকর্ড করতেছো? স্যার রেকর্ড হচ্ছে, স্যার আচ্ছা রেকর্ড আচ্ছা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে এটা নিজেদের মধ্যে শেয়ার করবো। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমার কি দেখানো হয়েছে? এখানে একটা হলো স্টেশন কার্ভ, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার তোমার যে পোর প্রেসার ভার্সেস
তোমার কি অ্যাক্সিয়াল স্ট্রেন কার্ভ। তোমার ট্রাইশাল কম্প্রেশন টেস্টে কি হবে তোমার? তুমি স্যাম্পলকে যখন শেয়ার করবা তখন এখানে there will be change in pore pressure। আর সিটি টেস্টে কিন্তু ভলিউম চেঞ্জ হবে। এবং তোমার এই আমরা এখানে অ্যাক্সিয়াল স্ট্রেন হবে। তোমার ডাইরেকশন টেস্টে ছিল তোমার শিয়ার স্ট্রেন বা শিয়ার ডিসপ্লেসমেন্ট। আর রাইশিয়াল কম্প্রেশন টেস্টে হচ্ছে তোমার অ্যাক্সিয়াল স্ট্রেন বা অ্যাক্সিয়াল ডিসপ্লেসমেন্ট। এখন তোমার এই তুমি যদি পোর প্রেসার দিয়ে তুমি যদি এটাকে যদি কনসিডার করো, তাহলে এই ভ্যালুটা হচ্ছে তোমার এই ভ্যালুটা কি ভ্যালু? পোর প্রেসার ভ্যালু। তুমি যখন শেয়ারিং শুরু করতেছো তখন তোমার শুরুতে কি পোর প্রেসার ভ্যালু কত? ব্যাক প্রেসার সমান। এখন যদি এনসি ক্লিয়ার হয় তোমার এইটা সবসময় তোমার পজিটিভ হয়। তোমার এই যে এটাকে বলা হচ্ছে কি? এটা হলো পোর প্রেসার অ্যাক্সিস। তাহলে তোমার ডেল্টা ইউ যেটা সেটা হচ্ছে তোমার ইউ মাইনাস ইউবি। এটা ডেল্টা ইউ হচ্ছে ইউ মাইনাস ইউবি। এক্সেস ফরওয়ার্ড প্রেসার। এটাকে বলা হচ্ছে এক্সেস ফরওয়ার্ড প্রেসার ইজ ফরওয়ার্ড প্রেসার মাইনাস ব্যাক প্রেসার। যদি তুমি ব্যাক প্রেসার দিয়ে কনসিডার করো, আর তুমি যদি ব্যাক প্রেসার কনসিডার না করো, তাহলে তোমার এক্সেস তখন এটা যদি 0 হয়ে যায়, তাহলে এক্সেস ফরওয়ার্ড প্রেসার ইজ জাস্ট যে ইউটা হবে তার সমানই হবে। যেহেতু তোমার শুরুতে তোমার ইয়ে ছিল কত? 0 ছিল। শুরুতে তোমার তুমি যদি শুধুমাত্র সেল প্রেসার কনসিডার করো, তাহলে তোমার শেয়ারিং এর শুরুতে তোমার পোর বার্নার প্রেসার 0। আর তুমি যদি ব্যাক প্রেসার দিয়ে কনসিডার করো, তাহলে শেয়ারিং এর শুরুতে তোমার পোর প্রেসার ইজ ইকুয়ালস টু ব্যাক প্রেসার। আর এটা হচ্ছে তোমার এনসিক্লের জন্য। আর তোমার যদি এটা যদি একটা ইয়ে হয়, তোমার যদি এটা যদি স্লাইটলি ওসিক্লে হয়, তাহলে তোমার এটা বাড়ে, তারপরে আবার কমে। কিন্তু এখানে দেখো এটা বেড়ে যাচ্ছে। এই ভ্যালুটা হচ্ছে তোমার এক্সেস, এই ভ্যালুটা হচ্ছে তোমার এক্সেস ফরওয়ার্ড প্রেসার, তাই না? এর উপরটা। কাজে এখানে এক্সেস ফরওয়ার্ড প্রেসার ইজ পজিটিভ এই জায়গাটায়। আর এই জায়গাটা এক্সেস ফরওয়ার্ড প্রেসার ইজ নেগেটিভ, তাই না? আমি যদি এখানে দেখাই, দেখো এই জায়গাটুকুতে তোমার এই জায়গাটুকুতে দেখো, এই জায়গাটুকুতে তোমার এক্সেস ফোর প্রেসার ইজ পজিটিভ, আর এই জায়গাটুকুতে এক্সেস ফোর প্রেসার ইজ নেগেটিভ। আচ্ছা, আর এই জায়গাতে এই এই এনসিক্লের জন্য সবসময় এক্সেস ফোর প্রেসার ইজ পজিটিভ এবং ইউও পজিটিভ। এখানে ইউটাও পজিটিভ, আবার ডেল্টা ইউটা এটাও পজিটিভ। যদি স্লাইটলি ওভার কনসেন্ট্রেট হয়, তাহলে শুরুতে তোমার ইউ ইজ পজিটিভ, ডেল্টা ইউ ইজ পজিটিভ, এখানে ডেল্টা ইউ ইজ নেগেটিভ, ইউ ইজ পজিটিভ। যদি স্লাইটলি ওভার কনসেন্ট্রেট হয়, ইউ ইজ অলওয়েজ পজিটিভ, কিন্তু ডেল্টা ইউটা শুরুতে পজিটিভ, পরে আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। আর যদি তোমার স্যাম্পলটা যদি হাইলি ওভার কনসেন্ট্রেট হয়, যেমন এই নিচের কাপটা, তো সেটার জন্য তোমার দেখো, সেটার জন্য তোমার এই এতটুকুতে তোমার ডেল্টা ইউ ইজ পজিটিভ, এখান থেকে এতখানি পর্যন্ত তোমার ডেল্টা ইউ ইজ নেগেটিভ, কিন্তু ইউ ইজ পজিটিভ, কিন্তু এই রিজিয়নটায়, কোন রিজিয়নটায় তোমার এই যে আমি যদি দেখাই তোমার এই রিজিয়নটায় ডেল্টা ইউও নেগেটিভ এবং ইউও নেগেটিভ। ইউ তো এখানে 0, তাই না? কাজে এখানে হেভিলি ওভার কনসেন্ট্রেট হয়, যখন ফেল করে তখন পোর প্রেসার তো নেগেটিভ হবেই এবং এক্সেস পোর প্রেসার নেগেটিভ। আর নরমালি কনসেন্ট্রেট জন্য পোর প্রেসার ইজ অলওয়েজ পজিটিভ, এক্সেস পোর প্রেসার ইজ অলওয়েজ পজিটিভ। আর স্লাইটলি ওভার কনসেন্ট্রেটের জন্য শুরুতে ডেল্টা ইউ ইজ পজিটিভ, তারপরে তোমার ডেল্টা ইউ ইজ নেগেটিভ, কিন্তু অ্যাকচুয়াল পোর প্রেসার ইজ অলওয়েজ পজিটিভ। আর তোমার যদি হেভিলি ওভার কনসেন্ট্রেট হয়, তাহলে শুরুতে তোমার এক্সেস পোর প্রেসার ইজ পজিটিভ, তারপরে তোমার এটা নেগেটিভ হয়, এবং আরো যদি এটাকে যদি শেয়ার করো, তাহলে এক্সেস পোর প্রেসারও তো নেগেটিভ হবেই এবং অ্যাকচুয়াল পোর প্রেসারও নেগেটিভ হয়ে যায়। আর এটা তুমি যদি বাদ দিয়ে আঁকো, যে ডেল্টা ইউ যদি আঁকো, তাহলে এই ধরনের কার্ভ হবে। আমি এখান থেকে ইউবিটা বাদ দিয়ে দিছি, which is এক্সেস পোর প্রেসার। হ্যাঁ, এটা পোর প্রেসার চেঞ্জ অথবা এক্সেস ফরওয়ার্ড প্রেসার। আর তোমার যদি ভলিউম চেঞ্জ, তুমি এখানে তো ভলিউম চেঞ্জ হবে না, তাই না? এখানে কোনো আনরেঞ্জ শেয়ারিং এ কিন্তু কোনো ভলিউম চেঞ্জ হবে না। এবং তোমাদের এই ধরনের কার্ভ কিন্তু, যে এই কার্ভগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা কিন্তু এই কার্ভগুলি দেখবা। এই কার্ভগুলি কিন্তু আমি তোমার যে তোমার কোন কার্ভটা, তোমার এই কার্ভটা এগুলো কিন্তু তোমার আঁকতে দেই। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তোমার তুমি দেখবা যে নরমালি কনসিডার্ড ক্লে, স্লাইটলি ওভার কনসিডার্ড ক্লে, হেভিলি ওভার কনসিডার্ড ক্লে।
আচ্ছা, এটা আমি পরে আসি। এটা A ভ্যালু একটা A ভ্যালু হচ্ছে তোমার তুমি যখন শেয়ার করো স্যাম্পলটাকে তখন তোমার এই তখন তোমার পোর প্রেশার বাড়ে বা কমে, তাই তো? যদি এনসি ক্লিয়ার হয় তাহলে পোর প্রেশার বাড়ে, আর ওসি ক্লিয়ার হলে পোর প্রেশার প্রথমে বাড়ে তারপরে কমে। তাহলে শেয়ারিং এর সময় তুমি যখন শেয়ারিং করছো আন্ডার কন্ডিশন তখন তুমি ডেভিড বাড়াচ্ছ। কাজে ডেভিড বাড়ানোর জন্য তোমার যে পোর প্রেশার চেঞ্জ হয় সেটাকে তুমি যদি চেঞ্জ ইন ডেভিড যে ভাগ করো তাহলে তুমি এই ভ্যালুটা পাও। হ্যাঁ, এটা আমি পরে এই বি ভ্যালু আমি আরো ডিটেল দেখাবো। কাজেই তোমার এটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এটা সবসময় পজিটিভ। আর এটা যদি নেগেটিভ হয় তাহলে এই ভ্যালুও নেগেটিভ। কারণ ডেল্টা সিগমা ইজ অলওয়েজ পজিটিভ। কারণ ডেল্টা ইউডিটা যদি পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ, এটা যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ। তাহলে ওসিক্লের জন্য প্রথম দিকে ডেল্টা ইউটা পজিটিভ হচ্ছে, পরে তোমার এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কাজে এটা কিন্তু নিচের দিকে নেগেটিভ হয়ে যায়। এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই কার্ভটা আমি পরে আবার দেখাবো। হ্যাঁ, এটা তোমাদেরকে আমি পরে আবার দেখাবো। এবং এই যে আমরা কিন্তু একটা যে তোমার স্ক্যামটনস পোর প্রেশার কোএফিসিয়েন্টস বি এবং এ, এটা ডেফিনিশন এবং এটা ছোট ছোট প্রবলেম আছে। তোমাদের একটা প্রবলেম শিট আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু পেয়েছো। দেখো আমি কিন্তু তোমাদের ট্র্যাক শিটের উপরে সব নোটটা দিয়ে দিচ্ছি আগেই। তোমরা পেয়েছো না তোমাদের ইয়েগুলি? চারটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 সবগুলো পাইছো তো? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি 3 সেশন একসাথে দিয়ে দিছি। হ্যাঁ, আমি তোমাদের 6 জন সিআরকে একসাথে দিয়ে দিছি কিন্তু। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। হ্যাঁ, আমরা কিন্তু এখন আছি বোধহয় পার্ট 3 তে বোধহয়। হ্যাঁ। আচ্ছা, তোমার যদি সিডি টেস্ট হয় আরকি। সিডি টেস্টের সাথে আর সিইউ টেস্টের সাথে ডিফারেন্স কি? ওখানেও কনসিডার করো, সেল প্রেশার দেওয়ার পরে ওখানেও কনসিডার করো। আর যখন শেয়ারিং করো তখন সিইউ টেস্টে তুমি আনড্রেন শেয়ারিং করো, আর সিডি টেস্টে তুমি ড্রেন শেয়ারিং করো। আমরা যখন ড্রেন শেয়ারিং করি তখন তোমার এত স্লোলি তোমার শেয়ার করি যে এক্সেস পোর প্রেশার ইজ অলওয়েজ 0। তুমি যদি তুমি যদি শুধুমাত্র সেল প্রেশার দিয়ে তুমি যদি কনসিডার করো তাহলে এট দ্য এন্ড অফ কনসিডারেশন তোমার পোর প্রেশার কত? 0। এট দ্য এন্ড অফ কনসিডারেশন পোর প্রেশার ইজ 0। এখন তুমি যদি এটাকে আনড্রেন শেয়ারিং করো তখন কিন্তু তুমি ড্রেনেজ ভালভ ক্লোজ করে শেয়ার করছো। তখন কিন্তু এই ইউটা কিন্তু আস্তে আস্তে বাড়বে বা কমবে। কিন্তু তুমি যদি ড্রেন শেয়ারিং করো, যেটা সিডি টেস্ট, তুমি ড্রেনেজ ভালভকে ওপেন রাখছো এবং এত স্লোলি শেয়ার করতেছো, যেটা বাড়তেছে বা কমতেছে সেটা কিন্তু আবার 0 তে ফিরে আসে। কাজেই তোমার এই ড্রেন শেয়ারিং এ তুমি যদি শুধুমাত্র সেল প্রেশার দিয়ে তুমি যদি কনসিডার করো তাহলে তুমি যখন শেয়ার করছো তখন পোর প্রেশার এট অল স্টেজেস অফ শেয়ারিং ইজ 0। এই জিনিসটা তোমাদের বুঝাতে পারছি কিনা? তুমি যদি ড্রেন শেয়ারিং করো, ড্রেনেজ ভালভগুলিকে ওপেন রেখে তুমি ডিউরিং দ্য হোল স্টেজ অফ শেয়ারিং ইউর পোর প্রেশার ইজ 0। হ্যাঁ, পোর প্রেশার যদি একটু বাড়েও তুমি এত স্লোতে শেয়ার করো যেটা আস্তে আস্তে এটা ডিসিপিট করে সাথে সাথে এটা তোমার 0 হয়ে যায়। এটা ক্লে হোক বা স্যান্ড হোক। তাহলে সবসময় তোমার কি হবে? সবসময় তোমার সিগমা থ্রিটা কি হচ্ছে? সিগমা থ্রিটা কার সমান হচ্ছে? সিগমা 3 মাইনাস পোর বাটার প্রেশার which is -0, so which is sigma 3। কাজে ড্রেন শেয়ারিং এ তোমার সবসময় সিগমা 3 সিগমা 3 প্রাইম এই দুটো সমান হবে। ঠিক একইভাবে সিগমা 1 টা কত? সিগমা 3 প্লাস ডেল সিগমা। হ্যাঁ, আর সিগমা 1 প্রাইমটা কত? সিগমা 1 মাইনাস পোর বাটার প্রেশার। কাজে এটা তো 0, এটা তো 0। কাজে তোমার সিগমা 1 প্রাইম এবং সিগমা 3 প্রাইম এটাও সমান। কাজেই ব্রেইন টেস্টে সিগমা 3 প্রাইম এবং সিগমা 3 সমান, এবং সিগমা 1 প্রাইম সিগমা 1 প্রাইমের সমান। কেন সমান? বিকজ তোমার পোর প্রেশার ইজ অলওয়েজ 0 ডিউরিং শেয়ারিং। যার জন্য আমার ব্রেইন টেস্টে তুমি দেখো, ব্রেইন টেস্টে কিন্তু আমরা শুধুমাত্র সিগমা 3 প্রাইম দিয়ে করতে যাবো। এটা একটা হলো সিগমা 3 প্রাইম, এটা সিগমা 1 প্রাইম, এটা সিগমা 3 প্রাইম সেকেন্ড স্পেসিমেন যেটা সবুজ কালার, এটা সিগমা 1 প্রাইম। এই কালো এটা সিগমা 3 প্রাইম, এটা সিগমা 1 প্রাইম। এবং তুমি যদি ফেলিওর এনভেলপ আঁকো, হ্যাঁ, তাহলে ফেলিওর এনভেলপ আঁকলে এটা যদি ওভার কনসুলেট কে হয়, এটা যদি কি হয়? এটা যদি ওভার কনসুলেট কে হয় তাহলে তোমার এটা কি হবে? এই লাইনটা সি প্রাইম এবং কি দেবে? সি প্রাইম এবং
সি প্রাইম দিবে এবং এই যে এটা হলো 5 প্রাইম, এটা হলো সি প্রাইম। সিডি টেস্টে কখনো তোমার সিইউ বা ফাইউ এটা আসবে না। বুঝছো? সিডি টেস্টে সবসময় ব্রেইন স্ট্রেংথ, সবসময় ইফেক্টিভ স্ট্রেংথ, ইফেক্টিভ শেয়ার স্ট্রেংথ প্যারামিটার। সিডি টেস্টে সবসময় ইফেক্টিভ শেয়ার স্ট্রেংথ প্যারামিটার। হ্যাঁ, কেন সিডি টেস্টে আমরা কখনোই কিন্তু সিডি টেস্টে আমরা মোহর সার্কেলগুলি আঁকবো ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেসেস। সিডি টেস্টে আমরা কখনোই মোহর সার্কেলগুলি কিন্তু টোটাল স্ট্রেস আঁকবো না, কিন্তু সিইউ টেস্টে আমরা টোটাল স্ট্রেস দিয়ে আঁকবো, আবার ইফেক্টিভ স্ট্রেস দিয়ে আঁকবো। টোটাল দিয়ে আঁকলে সিইউ 5 পাবো, আর ইফেক্টিভ দিয়ে আঁকলে সি প্রাইম 5 পাবো ফর ওসিক্লে। ফর এনসিক্লে আমরা টোটাল দিয়ে আঁকলে শুধু 5 পাবো, ইফেক্ট দিয়ে আঁকলে শুধু 5 পাবো, সিইউ 5 প্রাইম 0। ব্রুস অ্যান্ড ডেনসনের জন্য তুমি যদি টোটাল দিয়ে আঁকো তাহলে তুমি সি প্রাইম 5 সবসময় সিইউ 5 সি প্রাইম সিইউ সবসময় 0 পাবা, তুমি 5 প্রাইম এবং 5 পাবা। কিন্তু তোমার সিডি টেস্টে আমরা মোহর সার্কেল সবসময় আঁকবো ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেসেস, নট নেভার ইন টার্মস অফ টোটাল স্ট্রেসেস। অলওয়েজ সিগমা 3 প্রাইম সিগমা 1 প্রাইম দিয়ে আঁকবো। এখন তুমি যেটাকে বেশি বেশি সেল প্রেসার দিয়ে যেটা কনসিডার করবা সেটা ডায়ামিটার বেশি হবে। এখানে 3টা ডায়ামিটার চেঞ্জ হয়েছে কেন? মানে প্রথমটা হয়তো 100 দিয়ে করছো, সেকেন্ডটা করছো 200 দিয়ে, থার্ডটা করছো তুমি 300 দিয়ে। কাজে ফেল করবে বেশি ডায়াবেটিক স্ট্রেসে। অ্যাজ সাচ তোমার এই যে ফেল এনভেলপটা তোমার ইনক্লাইন হবে। আর এটাই যদি তোমার যদি কি হতো? এটাই তোমার যদি এটাই তোমার যদি এনসিক্লে হইতো, তাহলে তুমি কি পেতা? এটাই যদি তোমার এনসিক্লে হতো তাহলে তুমি ফেল এনভেলপটা তোমার কোন দিকে চলে যেত? এটা তোমার অরিজিন দিয়ে চলে যেত। ঠিক আছে? তখন তুমি শুধুমাত্র 5 প্রাইম পেতা, সি প্রাইম হতো 0। এটা আগেও বলছি তোমাদের, হ্যাঁ? যেটা তোমাদের আমি আগেও বলছি। তাহলে এখানে যে এই যে এই ২টা নিবন্ধ আমি আবার রেখেছি দেখো। এটা কার জন্য ছিল? ওসিক্লে। তাহলে এখানে ওসিক্লে যেন কোনটা? এখানে ওসিক্লে যেন কোনটা? বলো দেখি এখানে ওসিক্লে যেন কোনটা? ওসিক্লে যেন হলো নিচেরটা। এটা কার জন্যে? ও হ্যাঁ, এটা কার জন্যে? This is for ওসিক্লে। আর এটা কার জন্যে? This is for এনসিক্লে। হ্যাঁ? This is for এনসিক্লে অথবা লুসেন। আর এটা হলো ওসিক্লে, কিন্তু ডেনসেন বলতে পারব না। কেন বলতে পারব না? ডেনসেনে কিন্তু সি প্রাইম বা সিডি থাকবে না। হ্যাঁ? আমরা অনেক সময় ইফেক্টিভটাকে অনেক সময় কি বলি? ড্রেইন বলি, সিডি। সি প্রাইম অথবা সিডি বলি। হ্যাঁ? ঠিক একইভাবে আমরা 5 প্রাইমটাকে অনেক সময় 5 প্রাইম বলি, 5 ডিও বলি। বাট আমরা আমাদের এই লেকচারে আমি সবসময় এটাকে আর ডি আর আনি না। আমি সবসময় কিন্তু 5 প্রাইম ইউজ করি, আর 5 প্রাইম বলি, আর সি প্রাইম বলি। ইফেক্টিভ একটা হচ্ছে ইফেক্টিভ অথবা ড্রেইন। ইফেক্টিভ অথবা ড্রেইন। এখন 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 বুঝতে পারতেছো তো? তোমার কোনটা কার জন্যে? এটা কার জন্যে? এটা কার? এটা হলো ওসিক্লে। এটা হলো এনসিক্লে। এটা হলো এনসিক্লে। দেখো সি প্রাইম 0, শুধু 5 প্রাইম। এটা কার জন্যে? এটা হলো ওসিক্লে। সি প্রাইমও পাইছো, 5 প্রাইমও পাইছো। আর যদি স্যান্ড হয় তাহলে সবসময় এনসিক্লের মধ্যে হবে। ডেন স্যান্ড হোক, ব্লু স্যান্ড হোক, সবসময় সি প্রাইম ইজ 0। কাজে এই ফিগারগুলি কিন্তু আমরা কিন্তু খেয়াল করবা। হ্যাঁ? এই যে এনভেলপ গুলি, হ্যাঁ? তোমার তোমার এনসিক্লে হলো একরকম, ওসিক্লে হলো একরকম। হ্যাঁ? আর ব্রেইন টেস্টে তোমার কি হয়? ব্রেইন টেস্টে কিন্তু তুমি যখন শেয়ার করছো তখন কিন্তু তোমার কি পোর প্রেশার চেঞ্জ হয় না। তখন কি হয় তোমার? তখন তোমার ভলিউম চেঞ্জ হয়। কিন্তু তুমি যে শেয়ারিং এর সময় ড্রেনেজ ভালভকে ওপেন রাখছো। সো দেয়ার উইল বি ভলিউম চেঞ্জ। দেয়ার উইল বি ভলিউম চেঞ্জ। তো স্যাম্পলটা হয় কম্প্রেস করবে না হয় এক্সপান্ড করবে। হ্যাঁ, তোমার এনসিক্লে যখন আনড্রেইন শেয়ারিং করো তখন তোমার এক্সেস পোর প্রেশার পজিটিভ হয়, আর ওসিক্লেতে নেগেটিভ হয়। ঠিক একইভাবে তুমি যদি ড্রেইন টেস্ট করো এনসিক্লেতে, তাহলে ভলিউম চেঞ্জ হয় তোমার কি? এটা অলওয়েজ কম্প্রেশন হয়। আর ওসিক্লেতে তোমার প্রথমে একটু কম্প্রেশন হয়, তারপরে তোমার এক্সপানশন হয়। তার মানে ভলিউম চেঞ্জটা তোমার এনসিক্লেতে সবসময়ই তোমার ভলিউম চেঞ্জ ইজ নেগেটিভ। মানে নেগেটিভ ভলিউম চেঞ্জ মানে কিন্তু কম্প্রেশন। আর পজিটিভ ভলিউম চেঞ্জ মানে এক্সপানশন অর ডাইলেশন। আর নেগেটিভ ভলিউম চেঞ্জ মানে কম্প্রেশন অর কন্ট্রাকশন। হ্যাঁ? তো এই এগুলো দেখো, এগুলো কিন্তু তোমাদের কিন্তু আমি পরীক্ষায় কিন্তু কোয়ালিটেটিভ কার্ভ কিন্তু আঁকতে দেই। হ্যাঁ? এটা দেখো। এই যে ভলিউম চেঞ্জ কার্ভ দেখো। এটা হলো এনসিক্লের কার্ভ, এটা হলো স্ট্রেস স্ট্রেন কার্ভ। এটা এনসিক্লে, ওসিক্লে আর বেশি লোডে ফেল করে। হ্যাঁ? এখন দেখো এটা ভলিউম চেঞ্জ কার্ভটা কেমন হচ্ছে দেখো। ভলিউম চেঞ্জ কার্ভটা কেমন হচ্ছে? যে তোমার যদি এনসিক্লে হয় অথবা লুজ স্যান হয়,
তাহলে তোমার ভলিউম সবসময় তুমি যখন শেয়ার করতেছো, তোমার সবসময় এটা কম্প্রেস করবে। সবসময় এটা কম্প্রেস করবে, যার জন্য তোমার এটা ভয়েড রেশিও কমবে, ডেনসিটি আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ? সবসময় এটা কম্প্রেস করবে এবং লার্জ অ্যাক্সিয়াল স্ট্রেন এটা হয়তো কনস্ট্যান্ট হয়ে যাবে। এটা হয়তো কনস্ট্যান্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি ওসিক্লে বা লুজ যদি তুমি ওসিক্লে অথবা আ ডেনসেন টেস্ট করো, তাহলে কিন্তু ইনিশিয়ালি তোমার একটু কম্প্রেস করবে। ইনিশিয়ালি কম্প্রেস করতেছে। যখন তুমি এটাকে আরো বেশি লোড দিচ্ছ, আরো অ্যাক্সিয়াল ডিফারেন্স বাড়তেছে, তখন কিন্তু এটা আস্তে আস্তে বেড়ে যায়। তার মানে এটা হলো এক্সপানশন। পজিটিভ ভলিউম চেঞ্জ কিন্তু আমরা আমাদের জিওল ইঞ্জিনিয়ারিং এ পজিটিভ ভলিউম চেঞ্জ মানে কি? এটাকে বলি আমরা এক্সপানশন। আর নেগেটিভ ভলিউম চেঞ্জটাকে বলি আমরা কম্প্রেশন অর কন্ট্রাকশন। পজিটিভ ভলিউম চেঞ্জ হচ্ছে তোমার এক্সপানশন অর ডাইলেশন। এক্সপানশন অর ডাইলেশন। আর নেগেটিভ ভলিউম চেঞ্জ হচ্ছে তোমার কম্প্রেশন অর কন্ট্রাকশন। হ্যাঁ? কাজে এই কার্ভগুলো তোমাকে যদি বলা হয়, তুমি একটা সিটি টেস্ট করছো ফর এনসি ক্লে এবং ওসি ক্লে। তাহলে তোমার এদের ভলিউম চেঞ্জ কার্ভগুলি তুমি আঁকো। কোয়ালিটিভলি তুমি এদের ভলিউম চেঞ্জ গুলো আঁকো। তাহলে এটা হবে কার জন্য? এটা হবে তোমার ওসি ক্লের জন্যে, আর এটা হবে তোমার এনসি ক্লের জন্য। তোমাকে বললাম যে তুমি একটা টেস্ট করছো অন লুজ স্যান্ড অ্যান্ড ডেন্স স্যান্ড। একটা সিটি টেস্ট করছো অন লুজ স্যান্ড অ্যান্ড ডেন্স স্যান্ড। এদের ভলিউম চেঞ্জ কার্ভগুলি আঁকো। তাহলে তোমার তখন এটা হয়ে যাবে, তখন আমার ক্লে নাই। তখন এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে হলো লুজ স্যান্ড, তাই না? লুজ স্যান্ড আর ওসি ক্লে একই রকম। লুজ স্যান্ড আর এনসি ক্লে একই রকম। আর এটা হয়ে যাবে তোমার ডেন্স স্যান্ড। না, ডেন্স স্যান্ড, এই যে ডেন্স স্যান্ড আর ওসি ক্লে একই রকম। ঠিক আছে? কাজে তোমাকে আমি স্যান্ড দিয়েও বলতে পারি, লুজ স্যান্ড, ডেন্স স্যান্ড দিয়েও বলতে পারি। তোমাকে আমি এনসি ক্লে, ওসি ক্লে দিয়েও বলতে পারি। হ্যাঁ? তোমাকে আমি বললাম ইউ ড্র কোয়ালিটেটিভ কার্ভ। কোন কার্ভটা? ভলিউম চেঞ্জ ভার্সেস অ্যাক্সিয়াল স্ট্রেন। কার জন্যে? ফর ওসি ক্লে অ্যান্ড এনসি ক্লে। কোন টেস্টে? সিটি টেস্টে। তাহলে তুমি এই ২ টা কার্ভ আঁকবা। অথবা তোমাকে বললাম তুমি সিটি টেস্টে ভলিউম চেঞ্জ ভার্সেস অ্যাক্সিয়াল স্ট্রেন কার্ভ আঁকো ফর লুজ স্যান্ড অ্যান্ড ডেন্স স্যান্ড। একই কার্ভ আঁকবা। হ্যাঁ? কেননা ওসি ক্লে এবং ডেন্স স্যান্ডের একই রকম কার্ভ হবে, এনসি ক্লে এবং লুজ স্যান্ডের একই রকম কার্ভ হবে। আচ্ছা, ফাইনালি তোমাদের বোধহয় একটা প্রবলেমে দেখাতে চাই। দেখো, এটা কিছু টিপিক্যাল ভ্যালু। হ্যাঁ? টিপিক্যাল ভ্যালু ফর এনসি ক্লে এবং কম্প্যাক্টেড ক্লে। হ্যাঁ? কম্প্যাক্ট ক্লে হলে ভ্যালুগুলো বেশি হবে। আর কোশ্চেনলেস সলভ হলে কি হবে? কোশ্চেন সলভ হলে আগে দেখাই দিচ্ছি তোমাদের। সি প্রাইম 0 5 প্রাইম পাবা। হ্যাঁ? কোশ্চেন সলভ হলে সি প্রাইম 0 5 প্রাইম পাবা। আচ্ছা, এখানে এখন একটা টিপিক্যাল একটা প্রবলেম দেখো। হ্যাঁ, এই সিমিলার প্রবলেম তোমাদের প্রবলেম শিটে আছে। দেখো, এটা আমরা কি টেস্ট করছি? একটা সিইউ ট্রায়াকশন কম্প্রেশন টেস্ট করা হয়েছে। কি টেস্ট করা হয়েছে? এটা দিয়ে শেষ করবো। হ্যাঁ? তুমি একটা সিইউ ট্রায়াকশিয়াল কম্প্রেশন টেস্ট করছো। সিইউ ট্রায়াকশিয়াল কম্প্রেশন টেস্ট করছো। তো সিইউ ট্রায়াকশিয়াল কম্প্রেশন টেস্টে আমরা কি করি? আমাদের পোর প্রেশার মেজার করি। আর সিডি ট্রায়াকশিয়াল কম্প্রেশন টেস্টে আমরা কি করি? আমরা ভলিউম চেঞ্জ মেজার করি। এজন্য তো আমি তোমাদের দেখালাম সিইউ ট্রায়াকশিয়াল কম্প্রেশন টেস্টে আমি কি তোমার অ্যাক্সিয়াল স্ট্রেন ভার্সেস কি পোর প্রেশার চেঞ্জ কার্ভ আঁকছি না? আর সিডি ট্রায়াকশিয়াল কম্প্রেশন টেস্টে আমি কি আঁকছি? অ্যাক্সিয়াল স্ট্রেন ভার্সেস ভলিউম চেঞ্জ কার্ভ এঁকেছি। আর তুমি ৩ টা টেস্ট করছো। এটা কিন্তু একটা অ্যাকচুয়াল টেস্ট। এটা বোধহয় পদ্মা ব্রিজের একটা টেস্ট বোধহয়। হ্যাঁ? এটা অনেক আগের টেস্ট। হ্যাঁ? এটা আমি করেছি প্রায় 95 96 এই সময়। হ্যাঁ? পদ্মা ব্রিজের তোমার ট্রায়াকশিয়াল টেস্টিং আমি সবগুলি আমি নিজে করেছি আমাদের বুয়েট ল্যাবরেটরিতে আরকি। ডিউরিং বোধহয় 95 96 হবে বোধহয়। সো এটা one of the টেস্ট, হ্যাঁ? অফ সিইউ টেস্ট, হ্যাঁ? পদ্মা ব্রিজের স্যাম্পল। এবং এটা তোমার ডেপথ কত? ৫ থেকে ৫.৫ মিটার। স্যাম্পলটা কিরকম ছিল? গ্রে সিল্টি ক্লে। এখন তুমি দেখো, এই টেস্ট রেজাল্ট গুলি দেখো। তোমার টেস্ট রেজাল্ট গুলি তুমি দেখো যে আমার স্পেসিমেন 1 এর সেল প্রেশার কত? ধরো 75, এটা কত? 135, এটা হলো 185। এই স্যাম্পলটা যখন ফেল করছে তখন এটা ডেভিয়েশন কত? 100, 142, 200। এই স্যাম্পলটা যখন ফেল করছে তখন পোর প্রেশার কত? ফার্স্ট স্পেসিমেন 30, সেকেন্ড স্পেসিমেন 70, থার্ড স্পেসিমেন 85। তো এই জিনিসগুলো আমি তোমাদের টোটালি ডিসকাস করছি। হ্যাঁ? এখন তুমি এই ৩ টা স্পেসিমেনের জন্যে তুমি ২ টা গ্রাফ পেপার নিবা। ২ টা গ্রাফ পেপারে একটা গ্রাফ পেপারে আঁকবা তুমি মোর সার্কেলস ইন টার্মস অফ টোটাল স্ট্রেসেস। আরেকটা গ্রাফ পেপারে আঁকবা তুমি মোর সার্কেলস ইন টার্মস অফ ইফেক্টিভ স্ট্রেসেস।
তারপর তুমি কমন ট্যানজেন্ট এঁকে তুমি এদের শেয়ার স্ট্রেন্থ প্যারামিটারগুলি বের করবা। তুমি যদি টোটাল স্ট্রেস সার্কেল দিয়ে তুমি যদি আঁকো তাহলে তাহলে তুমি সিইউ 5 পাবা যদি ওসি ক্লে হয়, আর যদি এনসি ক্লে হয় তাহলে তুমি শুধু 5 পাবা। আর তোমার যদি ইফেক্টিভ স্ট্রেস সার্কেল দিয়ে যদি আঁকো তাহলে যদি তুমি ওসি ক্লে হয় তাহলে তুমি সি প্রাইম 5 দিতে পাবা, আর যদি এনসি ক্লে হয় তুমি শুধু 5 পাবা। এবং এটা তুমি খেয়াল করবা যে 5'টা 5 এর চেয়ে অনেক বেশি হয় এবং সিইউটা সি প্রাইমের চেয়ে বেশি হয়। এখন তুমি দেখো এই প্রবলেম তোমাকে কি বলছি, মোটরসাইকেল ড্র করো in terms of total stresses and effective stresses in a plain graph paper. মোর কলম ফেলে আঁকো এবং সেখান থেকে তুমি এই CU5 বের করো আর C'5' বের করো। CU5 বের করতে গেলে আমাকে কি দিয়ে আঁকতে হবে? এরকম প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। CU5 বের করতে গেলে তুমি মোটরসাইকেল কি দিয়ে আঁকবা? σ1 σ3 দিয়ে আঁকবা, তিনটা স্পেসিমেন। আর C'5' বের করতে গেলে মোটরসাইকেল কি দিয়ে আঁকবা? ইফেক্টিভ স্ট্রেস সার্কেল দিয়ে আঁকবা, ইফেক্টিভ স্ট্রেস সার্কেল দিয়ে আঁকবা। তাহলে এখন এটাকে তুমি যদি করতে চাও তাহলে তুমি এখানে কি করবা? তুমি এখানে আরো কলাম করবা কি? একটা কলাম করবা σ1, একটা কলাম করবা σ3', একটা কলাম করবা σ1'। σ1টা কত? আর এই কলামটা কি? এই কলামটা দিস ইজ σ3। সেল প্রেসার মানে হচ্ছে তোমার এটা σ3। এটা ডেভিড মানে কি? ডেল্টা সিগমা। ডেভিড মানে ডেল্টা সিগমা। তাহলে এটা জন্য σ1 কত হবে? 74.5 প্লাস 100। সেকেন্ডের জন্য 134.5 প্লাস 142, 184.5 প্লাস 200। তাহলে σ1 এই কলামটা পেয়ে গেলাম। σ3' কত হবে? σ3 থেকে পোর প্রেসার বাদ দিবা। σ3 থেকে σ3 কত? 74.5 থেকে পোর প্রেসার বাদ দিবা। এখানে 134.5 থেকে পোর প্রেসার বাদ দিবা। এখানে 184.5 থেকে পোর প্রেসার বাদ দিবা। আর σ1' কত হবে? σ1 অলরেডি বের করছো না? এই দুটো যোগ করে σ1 বের করছো না? σ3 প্লাস ডেল্টা সিগমা যোগ করে। কাজে তার থেকে σ3' হচ্ছে, যেটা আমি আগেও বলছি, σ3' হচ্ছে তোমার σ3 মাইনাস UF। এই সবগুলো তো at failure, তাই না? সবগুলো at failure, the following results are obtained at failure। ঠিক একইভাবে তোমার σ1'টা কত হবে? σ1 মাইনাস পোর প্রেসার at failure। তাহলে এই যে তিনটা সার্কেল আছে এটা কি টোটাল সার্কেল? এবং তখন তুমি দেখছো ওখানে তুমি একটা ইন্টারসেপ্ট পাচ্ছ এবং ইও পাচ্ছ। তাহলে তোমার এটা কি ধরনের স্যাম্পল? এটা হলো ওভার কনসেন্ট স্যাম্পল এবং ভ্যালু গুলো কত? একটা হলো 17 ডিগ্রি আর হলো 16। এটা কি দিয়ে আঁকছো? σ1 এটা কি দিয়ে আঁকছো? এই সার্কেল গুলো কি দিয়ে আঁকছো? σ3 আর এই যে তিনটা সার্কেল আঁকছো প্রত্যেকটাই কি দিয়ে আঁকছো? σ3 এবং σ1 দিয়ে। তারপর তুমি কি করছো? তারপরে তুমি এখান দিয়ে তুমি কি করছো? কমন ট্যানজেন্ট ড্র করছো। কমন ট্যানজেন্ট ড্র করছো এবং দেখা গেছে যে এটা ইন্টারসেপ্ট দিচ্ছে। তার মানে কি? যদি ইন্টারসেপ্ট দিয়ে থাকে তুমি তো ক্লে টেস্ট করছো এবং তুমি ইন্টারসেপ্ট পাচ্ছ, তাহলে তোমার স্যাম্পলটা কিরকম? এনসি নাকি ওসি? বলো দেখি। তুমি শেয়ার অ্যাক্সেসে ইন্টারসেপ্ট পাচ্ছ, তাহলে তোমার কি ইয়োর সয়েল ইজ কি এনসি নাকি ওসি? এটা ওসি ক্লে না? ইয়োর স্যাম্পল ইজ ওসি যেহেতু ইন্টারসেপ্ট পাচ্ছ। আর এরপরে এই যে তোমার যে এই যে ইন্টারসেপ্টটা, এই যে তোমার এই যে লাইনটা, ঠিক আছে। এখানে তুমি ইন্টারসেপ্ট পাচ্ছ, তুমি ইন্টারসেপ্ট পাচ্ছ, যার জন্য তোমার ইয়োর স্যাম্পল ইজ comment on the stress history. So your sample is over considered. Your sample is over considered. একটা হলো CU, একটা 5U। আর ঠিক একইভাবে তুমি যদি এটা আঁকো, তুমি যদি ঠিক একইভাবে তুমি যদি কি আঁকো, তুমি যদি ইফেক্টিভ স্ট্রেস সার্কেল আঁকো, তো তাহলে এটা আমি কি দিয়ে গেছি বলো দেখি? এটা কি দিয়ে গেছি? এটা এঁকেছি তোমার এই যে তিনটা সার্কেল এঁকেছি এটা এঁকেছি তোমার
সিগমা 3 প্রাইম এবং সিগমা তিনটা সার্কেল লাগছে কি দিয়ে সিগমা 3 প্রাইম এবং সিগমা 1 প্রাইম তুমি তিনটা সার্কেলেরই সিগমা 3 প্রাইম সিগমা 1 প্রাইম জানো না তাই তুমি সিগমা 3 প্রাইম সিগমা 1 রাখছো এবং তারপরে তুমি কি করতেছো তারপরে তুমি এই এনভেলপ রাখতেছো এই এনভেলপ এবং এখানেও তুমি একটা দেখো সি প্রাইম পাচ্ছ একটা 5 প্রাইম পাচ্ছ তুমি সি প্রাইম পাইছো কত 5 আর 5 প্রাইম পাচ্ছ 28 আর এর আগে দেখো এর আগে 5 প্রাইম কত পাইছিলা অ্যারাউন্ড কত অ্যারাউন্ড কত 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 দেখলা 5 প্রাইম কত দেখছিলা 17 হ্যাঁ আর এখানে দেখো সিউটা বড় 16 আর এখানে সিউটা ছোট যেটা তোমার আগে আমি তোমাদের বলেছি কাজে তোমার এই ধরনের প্রবলেম কিন্তু আমি হয়তো তোমাকে এই দুইটাই দিব না আঁকতে তোমাকে হয়তো বলবো তুমি শুধু ইফেক্টিভটা আঁকো তোমার টোটাল সার্কেল আঁকার জন্য তোমার কি এই ডাটাগুলো লাগবে দেখো এই তিনটা সার্কেল আঁকার জন্য কি এই ডাটা লাগবে কিনা হ্যাঁ তোমাকে শুনতে পাচ্ছ জি স্যার। এই যে এই তিনটা টোটাল সার্কেল আঁকার জন্য কি প্রপোর্শনাল ফিল লাগবে কিনা লাগবে না তাই না না স্যার, টোটালটা হলেই হবে। টোটাল জন্য লাগবে না আর তুমি যদি ইফেক্টিভ সার্কেল যদি রাখো তখন কি এটা লাগবে না জি স্যার, তখন লাগবে। তখন তো তুমি প্রপোর্শনাল বাদ দিবা তাই না কাজে এই ধরনের একটা প্রবলেম শুধু আমাদের কাছে আছে আমি তোমাদের কিন্তু এটা কিন্তু বুঝাই দিলাম কাজে এটা তোমরা কিন্তু দেখবা এবং এই ধরনের প্রবলেম তোমার পরীক্ষায় কিন্তু একটা প্রবলেম আমি দিব হয়তো তিনটা সার্কেল দিলাম না একটা দুইটা সার্কেল দিয়ে দিলাম দুইটা এক্সপ্রেশন দিলাম তুমি দুইটা সার্কেল আঁকবা আবার তোমাকে টোটাল দিলাম না শুধু ইফেক্টিভ দিলাম হ্যাঁ তাহলে তুমি শুধুমাত্র তুমি কি করবা শুধুমাত্র তুমি এই এখানে দুইটা সার্কেল দিয়ে আঁকবা এবং কমন চেঞ্জে রাখবা যদি অরিজিন দিয়ে যেত এটা যদি অরিজিন দিয়ে যেত তাহলে কি হতো এটা কি এনসিক্লে হতো নাকি ওসিক্লে হতো যদি অরিজিন দিয়ে যেত তাহলে এটা এনসিক্লে হতো এবং এটাও খেয়াল করছো যে আমরা যখন মোটরসাইকেল আঁকি আমরা সবসময় কিন্তু অরিজিন দিয়ে আঁকি অরিজিন নেই এবং ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেম নেই এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি যখনই মোটরসাইকেল আঁকবা তোমার ভার্টিক্যাল স্কেল এবং হরিজন্টাল স্কেল কিন্তু সেম থাকবে এবং অরিজিন থেকে আঁকতে হবে এবং কোথা থেকে আঁকতে হবে অরিজিন 0 0 ওখানে কোনো দেখছো এটা 0 0 তুমি দেখো এর আগে তো দেখো গেছে দেখো দেখছো এটা দেখো 0 0 এবং সেম স্কেল 0 0 এবং সেম স্কেল এটা এখানে 50 এখানে 50 এখানে 100 এখানে 100 ইটস ভেরি ইম্পর্টেন্ট মোটরসাইকেল আঁকার সময় ফেল এনভেলপ আঁকার সময় তুমি অরিজিন দিয়ে আঁকবা এবং তুমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্কেল দুইটাই তুমি সেম স্কেল আঁকতে হবে দুইটা তোমাকে সেম স্কেলে আঁকতে হবে তাও মানে এইখানে আজকে আমরা তাহলে আগামীকাল একটা ক্লাস দিয়েছি বোধহয় না আগামীকাল তাহলে আমরা তোমার আমি অবশ্য সেকশন এ তে একটু পিছায় আছি যদিও বি আর সি তে কিন্তু আমি একই জায়গায় আছি সেকশন এ ওরা একটু পিছায় আছে হ্যাঁ তাহলে সেটা আমি কি করব হ্যাঁ সেকশন এটা বোধহয় একটু পিছায় আছে এই প্রবলেমটা দেখাই নাই তাহলে আমরা কি করবো তোমরা কি একটু পরে জয়েন করবা আগে জয়েন করবে তারপরে বিসি পরে জয়েন করবা আধা ঘন্টা পরে স্যার, বুঝতে পারিনি। না আমি তোমাদের আগামীকাল তো তোমাদের তো 3:30টার সময় তো 3 সেকশনকে একসাথেই জি স্যার। নিয়ে বসবো হ্যাঁ আর তোমার সেকশন বি এবং সেকশন সি তোমাদের সেকশন সি তাই না জি স্যার। সেকশন বি এবং সেকশন সি তে আমি আজকে যেখানে যেখানে শেষ করলাম সেখানে সেকশন বি কেও আমি ঠিক ওখানেই শেষ করছি আর কি হ্যাঁ কিন্তু সেকশন এ কে আমি হয়তো ওদের একটু কম পড়াইছি আর কি ওদের লাস্ট ক্লাসে তোমাদের সময় পড়াইতে পারি নাই হ্যাঁ স্যার, তাহলে আজকে আর পড়াই না, কালকে একসাথে শুরু করি। না তাহলে সেকশন এ কে যখন একসাথে শুরু করলো তো আমি তো তোমাদেরকে আর সেকশন বি কে তো শুরু করবো একটু পর থেকে আর সেকশন এ তো একটু আগে থেকে বুঝতে পারছো জি স্যার, বুঝতে পারছি। সেকশন এ কে তো আমাকে এই জিনিসগুলো একটু পরে নিতে হবে জি স্যার। হ্যাঁ তাহলে আমাকে একটু মানে সেকশন এরা যদি আসে তোমার 3:30টার সময় তোমরা তাহলে 50 তোমরা তোমরা তাহলে 4টার সময় আসো বিএসসি নাকি ওকে স্যার। তাহলে আমি হাফ এন আওয়ারে ওদের যতটুকু কম পড়েছি ততটুকু আমি কভার করে ফেলি ওকে স্যার। হ্যাঁ কেননা এখন পরে আবার তোমার 3 সেশনকে আলাদাভাবে ক্লাস নিতে গেলে আমার অনেক অনেক সময় লাগবে আর তোমাদের জি, স্যার। সময় বেশি নাই তো তাহলে কি ওইভাবে থাকবে ওকে স্যার। তাহলে এটা কি তোমরা সেকশন সি তো তোমরা কি বিকে তাহলে বলে দিও জি স্যার, আমি বলে দেবো, সমস্যা নেই। সেকশন বি কে
কি বলবা? স্যার বলে দেব স্যার বি আর সি ৪ টার সময় জয়েন করতে বলছে। এই সেশনকে আরকি ৩:৩০ টায়। ওদের একটু এসে টপিক বাকি আছে। ওদের একটু বাকি আছে। তোমাদের শেষে যতটুকু পড়ালাম না, জি স্যার। লাস্ট ওইটা ওদের আমি পড়াই নিবো আরকি। তারপরে একই জায়গা থেকে শুরু করব ৩ ওকে সেকশন স্যার। দিয়ে। হ্যাঁ? ঠিক আছে? আর আচ্ছা তোমরা যদি জয়েন করো আগেই, তাহলে তোমরা এটা আবার তোমাদের রিভিউ হবে আরকি। স্যার আবার রিপিট হবে। এই ঠিক আছে? বাট ওকে হ্যাঁ, তাহলে ইয়ে করো আরকি। আমার মনে হয় সেকশন বি আর সি কটার সময় জয়েন করবা? স্যার ৪ টা দিয়ে জয়েন করি? ৪ টা? ওকে স্যার। হ্যাঁ, আমি হয়তো তাহলে আর ওরা জয়েন করবে ৩:৩০ তাহলে আমি হয়তো ৩:৩০ থেকে হয়তো ৪:৩০ ৫টা পর্যন্ত হয়তো তোমার ১ ঘন্টা বা ১/২ ঘন্টা পড়াবো, ওদের হয়তো একটু বেশি পড়াবো আর। ওকে স্যার। যতটুকু পারি আরকি। ঠিক আছে? আচ্ছা। কারণ আমার রাত্রে আবার আমার মেকানিক্স আবার লেভেল 1 টার্ম মনে হয় আমার মেকানিক্স এর আমার অনলাইনে ক্লাস আছে। কাজে আমার ইয়ে হচ্ছে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালটা তোমার কালকে শেষ করে ফেলতে যতটুকু পারি। যদি শেষ নাও করতে পারি তাহলে আরেকটা অনলাইনে নিয়ে ওটা শেষ করব, বা আ তোমার ল্যাটেরাল লাস্ট পেশে শুরু করে দিয়ে রোববার দিন তোমার ল্যাটেরাল লাস্ট শুরু করলাম। হ্যাঁ? তাহলে তোমাদের হয়তো ল্যাটেরাল লাস্ট পেশাটা শুরু না করে ট্রাইসেলটা শেষ করে দিয়ে তোমাদের একটা প্রবলেম শিট আছে, তো আমি প্রবলেম গুলো তোমাদের দেখাতে যাচ্ছি ভালোমতো। হ্যাঁ, প্লাস ভ্যানিশিয়ার আছে। হ্যাঁ? তোমার empirical correlation আছে। এগুলা ছোট, ছোট প্রবলেম আছে। অনেকগুলি প্রবলেম আছে তোমাদের। তোমাদের পরীক্ষায় কিন্তু বেশ কিছু প্রবলেম থাকবে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করি। হ্যাঁ? ওকে স্যার। হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, তোমরা তো খুব বেশি যে আসো নাই। তোমরা ১০-১২ জন আসছে মাত্র। হ্যাঁ? যাই হোক, তোমরা রেকর্ড করছো, ওরা দেখে নিবে আরকি। তাহলে আমি শেষ করি। ঠিক আছে? ওকে, হ্যাঁ? আচ্ছা স্যার। থ্যাংক ওকে। ইউ। আসসালামু আলাইকুম। ওকে।